চলো। কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি না। তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি, তা দেখতে পাচ্ছি। ওকে ওকে, চলো দেখো তাহলে। বলছি, আহ, তাহলে তৎপুরুষ সমাসে আমরা কি পাচ্ছি? যে বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে। কর্মধারায় সমাসে কি দেখছি আমরা? তুলনা বোঝাচ্ছে। দ্বিতকে গাই পরপদের গান, অর্থাৎ এই তিনটে কারকে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস আর কর্মধারায় সমাসে, এই তিনটে সমাসে হচ্ছে পরপদের গান, অর্থাৎ পরপদ যেটা থাকে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ধরো সপ্ত ঋষি, এখানে কটি পদ আছে বলো? সপ্তঋষি, এখানে কটি পদ আছে বলো? দুটি পদ। দুটি পদ। দুটি পদ। আচ্ছা, প্রথম পদ কোনটা, দ্বিতীয় পদ কোনটা বলো? সপ্ত হচ্ছে পূর্বপদ আর পরপদ হচ্ছে ঋষি। ঋষি। তাহলে বলেছে পরপদের গান, অর্থাৎ এই তিনটে কারক, এই তিনটে সমাসে প্রথমেই আমরা দেখব পরপদকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রথম পদকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, পরপদকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে। আর বাকি যেটা থাকলো তোমাদের কর্মধারায় দ্বিগু তৎপুরুষ হয়ে গেল। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে কি, যেটা একমাত্র সমাস সেটাতে প্রথম পদকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অব্যয়ীভাবে সমাসকে পূর্বপদের প্রাধান্য, প্রথমটার অর্থ প্রাধান্য, অর্থাৎ হচ্ছে পূর্বপদের প্রাধান্য, প্রথম পদটার প্রাধান্য বেশি দেওয়া হবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, দুর্নীতি, যেটা আগের দিন বলেছিলাম সেই পিডিএফ থেকেই বলছি। দুর্নীতি, তাহলে আমি প্রথম পদ এখানে কোনটা বলো? দূর প্রথম পদ না নীতি প্রথম পদ? কোনটা প্রথম পদ? প্রথম পদ কোনটা বলো? দুর্নীতিকে যদি ভাঙি, দুর্নীতি কোনটা প্রথম পদ, পরপদ কোনটা? দূরটা প্রথম পদ, নীতি পরপদ। নীতি পরপদ। তাহলে আমি প্রশ্ন করব নীতিটা কেমন, নীতিটা ভালো না খারাপ? তাহলে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথম পদকে, অর্থাৎ নীতিটা খারাপ, তাই বলা হচ্ছে সেটা দুর্নীতি, খারাপ নীতি। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে, প্রথম পদটাকেই প্রাধান্য দেওয়া হবে, দ্বিতীয়টাকে নয়। ঠিক আছে। যেমন উপজেলা, জেলাটি কেমন না, ক্ষুদ্র, উপ, প্রথম, তাহলে গুরুত্ব দেওয়া হচ্ছে কি, উপজেলা, প্রথম পদটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এইবার চলো চলে যাই আমাদের প্রথম সমাসে, যেটা আলোচনা হচ্ছিল আগে, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস বলতে এখানে পূর্বপদের কর্ম, করণ, অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন কিংবা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোপ পায়। শুধুমাত্র মনে রাখবে, শুধুমাত্র যে শুধু বিভক্তি যে লোপ পাবে তাও কিন্তু নয়, অনুসর্গ লোপ পায়, সেই সমাসকে বলা হবে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসে অনেকগুলি ভাগ রয়েছে। কি কি? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ আর নঞ্চ তৎপুরুষ, নিমিত্ত আর ব্যক্তার্থক তৎপুরুষ। প্রথমেই দেখো কর্ম তৎপুরুষ। কর্মকারকে আমরা কি বোঝাই বলো? কর্মকারক অর্থাৎ যেখানে কে লোপ পাবে, কে বিভক্তি চিহ্ন যেখানে লোপ পাবে সেটা হয়ে যাবে কর্ম তৎপুরুষ। অর্থাৎ পূর্বপদের কর্মকারকের বিভক্তি চিহ্ন কে লোপ পেলে, ধরো তোমাদের সমস্ত পদটা বলা হচ্ছে রথ দেখা, রথ দেখা, এখানে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা বলো? রথ দেখা, এই সমস্ত পদটা, এই সমাসের মধ্যে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা বলো? পূর্বপদ রথ আর পরপদ হচ্ছে দেখা। পূর্বপদ হচ্ছে রথ আর পরপদ হচ্ছে ম্যাম বলছি দেখা। কেউ জয়েন হতে চাইছে ম্যাম, ওই আপনি জয়েন করান, গ্রুপে মেসেজ করছে। কি বললে বুঝলাম না, বলো একবার বলো। ম্যাম, ম্যাম কেউ জয়েন হতে চাইছে, আপনার ওখানে অ্যাকসেপ্ট করতে হয়, আপনি করে দিন, না হলে গ্রুপে মেসেজ করছে দেখুন। ও আচ্ছা আচ্ছা, ও গুগল মিট থেকে তো বেরিয়ে গেছি, দেখছি।
আচ্ছা, দেখো, রথ দেখা, তাহলে কি বলবো? পূর্বপদ হচ্ছে রথ আর পরপদ হচ্ছে দেখা। অর্থাৎ কি দেখছি না আমি? রথকে দেখছি, রথকে দেখা। এই যে এখানে কে একটা বিভক্তি চিহ্ন রয়েছে, এই বিভক্তিটা যখন লোপ পেয়ে যাবে তখন সেই সমস্ত পদটা হয়ে যাবে কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষ আমি কি করে বুঝবো? কে বিভক্তি, এখানে কে বিভক্তি লোপ পেলেই সেটা হয়ে যাবে কর্ম তৎপুরুষ। যেমন কলা বেচা, কলাকে বেচা, দেশ উদ্ধার, দেশকে উদ্ধার, কে বিভক্তি লোপ পাচ্ছে তাহলেই হয়ে যাচ্ছে সেটা কর্ম তৎপুরুষ। এবার দেখো বলছে কর্মতৎপুরুষ তাহলে চিহ্নিত করব আমরা কে বিভক্তি দ্বারা কর্মতৎপুরুষ চিহ্নিত করা যায়। এইবার দেখব আমরা করণ তৎপুরুষ। করণ কারকে আমরা কি বোঝাই? দ্বারা, দিয়া, কর্তৃক এই সমস্ত কিছু থাকলে করণ তৎপুরুষ হয়। তোমাদের কিন্তু ব্যাস বাক্য থেকে সমস্ত পদটা যেটা সমাস করতে দেবে, চিহ্নিত করতে দেবে, ধরো বলে দিল অস্ত্রাহত, ঋণগ্রস্ত, এটি কোন সমাস চিহ্নিত করো। করণ তৎপুরুষে দ্বারা দিয়া এগুলো থাকলে তো করণ তৎপুরুষ হবেই, তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে, করণ তৎপুরুষের ক্ষেত্রে পরপদ পূর্ব পদের ওপর নির্ভরশীল হবে। পরপদ পূর্ব পদের ওপর, অর্থাৎ এখানে যদি আমি বলি যে অস্ত্রাহত, তাহলে বলো পূর্বপদ কোনটা পরপদ কোনটা? অস্ত্রাহত পূর্বপদ কোনটা পরপদ কোনটা বলো? আচ্ছা, হ্যাঁ, অস্ত্র হচ্ছে পূর্বপদ আর হত হচ্ছে পরপদ। তাহলে এখানে বলছে করণ তৎপুরুষে যেটা মনে রাখবে, পরপদ পূর্ব পদের ওপর নির্ভরশীল হয়, তখনই সেটা হয়ে যাবে করণ তৎপুরুষ। যদি আমি বলি যে অস্ত্রাহত মানে কিসের দ্বারা আহত হলো? অস্ত্রের দ্বারা আহত হলো, তাহলে হত যেখানে পরপদ, কিসের দ্বারা আহত হলো প্রশ্ন করব? অস্ত্রের দ্বারা আহত হলো। তাহলে পরপদটা কি ম্যাডাম, এটা হচ্ছে? কি এখন ক্লাস শুরু হলো না আগে থেকেই হচ্ছে? পরপদ কি হচ্ছে? পূর্ব পদের ম্যাডাম, উপর নির্ভরশীল হচ্ছে। হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, ক্লাস কি এখন শুরু হলো না আগে থেকেই হচ্ছে? আমি তো এই জয়েন করতে পারলাম এতক্ষণ পরে। একটু আগেই শুরু হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না, সেই জন্য নেটওয়ার্ক আবার রিজয়েন করা হয়েছে, তাও প্রবলেম হচ্ছে তো করে এখন। করে তো ম্যাডাম এই এখন জয়েন্ট হতে পারলাম। হ্যাঁ, ঠিক তুমি আছে। রেকর্ড ক্লাস পেয়ে যাবে, রেকর্ড ক্লাসটা দেখে নেবে, রেকর্ড ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, চলো। তারপর যদি ধরো করণ তৎপুরুষে আর একটা এক্সাম্পল দেই আমি, ঢেকি ছাটা। এখানে নেই, আমি মুখে বলছি, ধরো ঢেকি ছাটা, তাহলে বলো ঢেকি ছাটাতে পূর্বপদ কি ঢেকি, পরপদ কি ছাটা, তাহলে কিসের দ্বারা ছাটা হচ্ছে প্রশ্ন করব? কিসের দ্বারা? ঢেকির দ্বারা। হ্যাঁ, ঢেকির দ্বারা ছাটা হচ্ছে, অর্থাৎ আমি কি তাহলে প্রথম পদের ওপর নির্ভরশীল পরপদটা। পরপদ পূর্বপদের ওপর নির্ভরশীল হলেই তখন সেটা হয়ে যাবে করণ তৎপুরুষ। আরেকটা এক্সাম্পল দেখো, ঋণগ্রস্ত, তাহলে কি বলবো? কিসের দ্বারা গ্রস্ত সে? ঋণ দ্বারা গ্রস্ত। এই যে দ্বারা, দিয়া, তে, এই বিভক্তি, এই অনুসর্গগুলো যদি থাকে তখনই সেটা হয়ে যাবে করণ তৎপুরুষ। মায়াচ্ছন্ন কি হবে বলো? এখানে আমি ব্যাস বাক্য করে দেইনি, তোমরা বলো মায়াচ্ছন্ন, এটা ব্যাস বাক্য মায়ের করো। দ্বারা আচ্ছন্ন। মায়া দ্বারা আচ্ছন্ন, ভেরি গুড। তাহলে প্রশ্ন করব কিসের দ্বারা আচ্ছন্ন? মায়া দ্বারা মায়ার। আচ্ছন্ন, মায়া দ্বারা। তাহলে এখানে বলো পরপদ কোনটা? আচ্ছন্ন। পূর্বপদ কোনটা? মায়া। কিসের দ্বারা আচ্ছন্ন? মায়া দ্বারা আচ্ছন্ন। তাহলে পরপদ কি করছে? পূর্বপদের উপর নির্ভরশীল এবং দ্বারা সব অনুসর্গ দ্বারা এটা ব্যাস বাক্যটা করা হলো, তখনই সেটা হয়ে যাবে তাহলে করণ তৎপুরুষ। রোগাক্রান্ত কি হবে? রোগের দ্বারা রোগের দ্বারা আক্রান্ত, রোগাক্রান্ত। দেখো ট্রেনে করিয়া ভ্রমণ, তাহলে আমি ভ্রমণটা কিসের মাধ্যমে করছি? ট্রেনের মাধ্যমে করছি। হ্যাঁ, ট্রেন ম্যাম ভ্রমণ। বলছি স্যার একটা গ্রুপে লিংক দিলেন, ওটাতে জয়েন করবো না এটাতে চলবে ক্লাস? স্যার গ্রুপে লিংক দিলেন, আমার মনে হয় ওটাতে করার জন্যই স্যার দিলেন। আসলে ম্যাম খুব সমস্যা হচ্ছিল, আমি এই মাত্র জাস্ট জয়েন করলাম, এরকম হয়তো অনেকের হচ্ছে, তো সেই কারণে হয়তো ম্যাম কি নতুন হচ্ছে স্যার কিছুই তো নতুন বুঝতে লিংক পারছি দিয়েছে। না।
একবার আসছে যাচ্ছে। এটা তো আমার ফোনে তো দিচ্ছে মিটিং কোড এক্সপায়ার্ড। ম্যাডাম সত্যি কথা বলতে ক্লাস কি হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। তোমাদের এর পরের দিন আমি একটা শিডিউল দিয়ে দেব, যেখানে কোন ক্লাসে কোন টপিকটা নিয়ে আলোচনা হবে। এটা যেমন সমাস নিয়ে ক্লাসটা শুরু হয়েছে, এর পরের দিন থেকে তোমাদের এই সমাসটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটা রুটিন আমি দিয়ে দেব কোন ক্লাসে কোন টপিকটা হবে। আর 4টে করে ক্লাস নেওয়ার পরে 5 নম্বর ক্লাসে গিয়ে তোমাদের একটা এক্সাম হবে। এই সমাসের টপিকটা শেষ হয়ে গেলেই তোমাদের রুটিনটা আগামী দিনে দিয়ে দেওয়া হবে গ্রুপে, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। আজকে যেমন এটা 3 নম্বর ক্লাস চলছে, 4 নম্বর ক্লাসে সমাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে, প্লাস 4 নম্বর ক্লাসে তোমাদের কোন সমাসে কার কোথায় কি অসুবিধা আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করব, ক্লিয়ার করে দেবো। 5 নম্বর দিন তোমাদের এই সমাসের উপরেই গিয়ে পরীক্ষাটা হবে। বুঝতে পেরেছো? এবার ম্যাম তাহলে সমাসের আরেকটা জিনিস লাগবে ম্যাম। হ্যাঁ বলো, কি বলছো, আরেকবার বলো। হ্যাঁ ম্যাম, বলছি সমাসের কি এখন আরেকটা ক্লাস হবে তাই তো? হ্যাঁ, সমাসের আরেকটা ক্লাস হবে, কারণ আজকে তৎপুরুষ দ্বিগু বলে দেব, কর্মধারা যতটা হবে বলে দেব, অব্যয়ীভাব সমাস আর একটা রয়েছে, তারপরে নিত্য লোপ সমাস, এইগুলো কি সেগুলো একটু বলে দিতে হবে। সমাসের আরেকটা ক্লাসে সমাস কমপ্লিট হয়ে যাবে। ম্যাডাম এগুলো রেকর্ড পাবো তো? নাহলে তো হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ম্যাডাম পেয়ে যাবে। মাঝখান থেকে জয়েন্ট হচ্ছে আবার চলে যাচ্ছে, ঠিক ম্যাম বুঝতে আগের পারছি। দিনের ক্লাসের কিন্তু রেকর্ড পাওয়া যায়নি, ওটা আগের ডিস্টার্ব দিনের হচ্ছিল। ক্লাসে তো নেটওয়ার্কে এতটাই প্রবলেম হচ্ছিল, আমি রেকর্ড করতে পারিনি, তবে আজকের ক্লাসে তোমরা রেকর্ড পেয়ে যাবে। আজকের ম্যাম ক্লাসে তাহলে আগের দিনের রেকর্ডটা পাবো না, কারণ আগের দিনের ক্লাসটাও ভালো করে করতে পারিনি, শুধু কিছু বোঝাও যাচ্ছিল না, কিছু শোনাও যাচ্ছিল না। হ্যাঁ, তার জন্যই তো আজকে আবার সেটা নিয়েই আলোচনা করছি। তোমাদের তৎপুরুষ সমাসটাই বলছিলাম, সেটাই শুনতে পাচ্ছিলে না, বুঝতে পারছিলে না, তাই আজকে আবার প্রথম থেকেই তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করছি। এই ক্লাসের রেকর্ডটা তোমরা পেয়ে যাবে, লিংক পেয়ে যাবে আজকেই। ঠিক আছে, তোমরা দেখবে হ্যাঁ ম্যাম। রেকর্ডটা এবং পিডিএফটা দেখবে, যার যেখানে অসুবিধা আছে আমাকে নেক্সট ক্লাসে বলবে, আমি আবার রিপিট করে সেই জায়গাগুলো ধরিয়ে বলে দেবো। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে। হ্যাঁ ম্যাম, আর শিডিউলটা দিয়ে দেবেন, নইলে খুব হ্যাঁ হ্যাঁ, সমস্যা, নিশ্চয়ই। কখন কি একটু হ্যাঁ, বোঝা যাচ্ছে না। পরের দিন ক্লাসে তোমাদের গ্রুপে শিডিউল দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে, কোন ক্লাসে কি একদম টপিক হবে ঠিক সেটা আছে। বলে দেওয়া হবে। ঠিক আছে, আর 5 নম্বর পরীক্ষায় কিন্তু তোমাদের এই সমাসের উপরেই একটা পরীক্ষা হবে। ঠিক আছে, চলো। ম্যাম বলছিলাম এই পিডিএফটা তো আপনি গ্রুপে দেননি। এই পিডিএফ দিয়ে দিয়েছি গ্রুপে, তুমি একটু ফলো, সেদিনই দিয়ে দিয়েছি, আমি তোমাদের লিখেও দিয়েছি যে তোমাদের ক্লাসটা হলো না ঠিকঠাক ভাবে, কিন্তু পিডিএফটা দিয়ে দিলাম, দেখো এটা নিয়েই পরের দিন আলোচনা হবে। ম্যাডাম বলছি প্রত্যেক ক্লাসে নতুন করে একজন করে জয়েন করছে, আর সে আবার ব্যাকআপ জিনিস জানতে চাইছে যে কি সমস্যা হচ্ছে। তো ম্যাডাম এই জিনিসগুলো যদি একটু ক্লাসের আগে থেকে 1 ঘন্টা আগে থেকে যদি মানে ফলো আপ করা যায় তাহলে ভালো হয়। তাহলে পড়ার মাঝখানে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন আপনিও, আমরাও ডিস্টার্ব হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেউ জয়েন নতুন ওকে। হতে পারে, কিন্তু সে আগে থেকে বলুক যে আমি নতুন জয়েন হয়েছি বা আমার কি কি সমস্যা সেগুলো যদি গ্রুপে লিখে আপনি যদি তখন প্রোভাইড করে দেন তাহলে এই সমস্যাটা হয় না। এবার আপনি বারবার পড়াতে যাচ্ছেন, কিছু না কিছু সমস্যা হচ্ছে, সেটা আপনিও বাধাপ্রাপ্ত হচ্ছেন, আমরাও মানে অ্যাটেনশন থেকে ইয়ে হয়ে যাচ্ছি। তো প্লিজ এইগুলো একটু দেখুন। একদম। নতুন যারা জয়েন করেছো তাদের যা যা প্রবলেম হবে আলাদাভাবে আমি শুনবো, গ্রুপে বলবে। আর আমি এখন তাহলে পড়ার টপিকে চলে যাচ্ছি। দেখো, যাদের যা সমস্যা হচ্ছে, নতুন যারা জয়েন করছো তারা গ্রুপে বলবে, গ্রুপে তাদের সমস্যার সমাধান করা হবে। ঠিক আছে, চলো। দেখো, করণ তৎপুরুষ তাহলে বুঝতে পারলে। এবার অপাদান তৎপুরুষ, অপাদান কারক তোমরা জানো যে হইতে, এই যে এই অনুসর্গ দিয়ে যখন যুক্ত হয় তখনই সেটা হয়ে যায় হইতে, চেয়ে, থেকে, তখনই সেটা হয়ে যায় কি অপাদান কারক। এছাড়াও আরেকটা অপাদান তৎপুরুষে আরেকটা জিনিস মনে রাখবে, যেটা সহজ উপায়, যেমন করণ তৎপুরুষে বলেছি পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল থাকবে, তেমন অপাদান তৎপুরুষে কি হবে, কোনো কিছু থেকে বিরত হওয়া অর্থাৎ বেরিয়ে যাওয়া যদি থাকে তখন তাহলে হবে সেটা অপাদান তৎপুরুষ। এটা আরেকটা সহজ উপায়, বিরত হওয়া। ধরো এখানে এক্সাম্পল দিচ্ছি আমি, পাঠ বিরত, পাঠ বিরত, রাজ ভয়, দুগ্ধজাত। অর্থাৎ পাঠ বিরত মানে আমি যে পড়ছি পাঠ করছি সেখান থেকে আমি বেরিয়ে আসছি। পাঠ হইতে বিরত, হইতে একটা অনুসর্গ যোগ, হইতে একটা উপসর্গ যোগ করা হচ্ছে,
এবং আমি পাঠ থেকে বেরিয়ে আসছি, অর্থাৎ এটা হয়ে যাবে অপাদান তৎপুরুষ। রাজ ভয়, রাজা হইতে ভয়, আমি রাজার ভয় থেকে বেরিয়ে আসতে চাইছি, রাজ ভয়টা যেন আমার মধ্যে না থাকে, আমি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি, অর্থাৎ রাজা হইতে ভয়, হইতে একটা উপসর্গ যোগ করা হয়েছে, এটা কিন্তু হয়ে গেল রাজভয়। দুগ্ধ হইতে জাত, দুগ্ধ জাত, দেশ হইতে ছাড়া, দেশ ছাড়া। এবার তোমরা বলো ঐশ্বর্য ভ্রষ্ট কি হবে? ঐশ্বর্য হইতে ভ্রষ্ট। ঐশ্বর্য ঈশ্বর হইতে ভ্রষ্ট। আচ্ছা, তারপর বলো, দেখো জলাতঙ্ক কি হবে? জল হইতে আতঙ্ক। হ্যাঁ জল হইতে হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে হইতে এই উপসর্গ যখন যোগ হবে এবং কোনো কিছু থেকে যখন আমি বিরত বেরিয়ে আসতে চাইবো, তখন সেটা হয়ে যাবে হইতে তো উপসর্গ না, অনুসর্গ। হইতে কি বলছো? আপনি বলছেন হইতে উপসর্গ যোগ হবে, হইতে তো উপসর্গ নয়, সরি অনুসর্গ, সরি একটু ভুলে গেছে, অনুসর্গ। হ্যাঁ, অনুসর্গ যখন যোগ হবে তখন সেটা হয়ে যাবে কি অপাদান তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ এবার কি দেখো, পূর্বপদের অধিকরণ কারকের এ, এতে প্রভৃতি বিভক্তি চিহ্ন লোপ পেলে, তাহলে বিভক্তি চিহ্নগুলো কোনগুলো? এ, অন্ত্যেষ্টিয়, এতে, এই বিভক্তি চিহ্নগুলো যখন লোপ পাবে তখন সেটা হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ। যেমন তোমাদের এক্সাম্পল পরীক্ষায় দেবে, ধরো বিদ্যুৎসাহী, তুমি নিশ্চয়ই এটা যখন ব্যাসবাক্য করবে, এটা অর্থ বুঝেই ব্যাসবাক্য করবে, কি বলতে চাইছে সেটা বুঝে তুমি ব্যাসবাক্য করবে, নিশ্চয়ই বলবে না বিদ্যা হইতে উৎসাহী, বা তখন তুমি কি দেখবে এটা কি বিদ্যায় উৎসাহী। তাহলে বিদ্যায় মাঝে একটা অন্ত্যেষ্টিয় আছে, আমি আন্ডারলাইন করে দিয়েছি, অন্ত্যেষ্টিয় এটা হচ্ছে একটা বিভক্তি, এ, অন্ত্যেষ্টিয়, এতে, এগুলো হচ্ছে বিভক্তি, এই বিভক্তি চিহ্ন যখন উঠে যাবে লোপ পাবে তখন সেটা হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ। সংসারে বিরাগী, সংসারে বলতো এখানে কোন বিভক্তি আছে? সংসার বিরাগী, ব্যাসবাক্য হচ্ছে সংসারে বিরাগী, সংসারে কোন বিভক্তি আছে বলো? এ বিভক্তি, সংসারে এ বিভক্তি। আচ্ছা, গৃহে, গৃহাগত কোন বিভক্তি আছে বলো? এ বিভক্তি। তাহলে গৃহে আগত, যখন গৃহে এই এটা উঠে যাবে, এ বিভক্তি লোপ পাবে, তখন সেটা হয়ে যাবে গৃহাগত। ঠিক আছে, এবার দেখো, তাহলে অধিকরণ তৎপুরুষ বুঝতে পারলে। নঞ্চ তৎপুরুষ, নঞ্চ তৎপুরুষ মানে কি? নঞ্চ মানে কি বলো? না বাচক। তোমাদের একটুখানি গন্ডগোল ছিল, বলছিলে যে ম্যাম বহুব্রীহি সমাস আর তৎপুরুষ সমাসের নঞ্চটা বুঝতে পারছি না, আমি তখন তোমাদের এক কথায় বলেছিলাম যে মনে রাখবে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে হবে নাই, নাই শব্দটা যোগ হবে, আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যোগ হবে নয়। নঞ্চ অর্থাৎ না বাচকে, না বাচক সমাসের বহুব্রীহি সমাসের ক্ষেত্রে নাই শব্দ যোগ হবে, আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে নয়। ধরো তোমাদের বলছে অনাবশ্যক, তাহলে কি অনাবশ্যক মানে আবশ্যক নয়, এই যে নয় শব্দ চলে এসছে, আবশ্যক নয়, সিম্পল, তাহলে সেটা হয়ে যাবে নঞ্চ তৎপুরুষ। অগণ্য, গণ্য নয়, আমি কিন্তু গণ্য নাই বা গণ্য না এরকম কিছু বলছি না, গণ্য নয়। অনবদ্য, অবদ্ধ মানে নিন্দনীয়, নিন্দনীয় অবদ্ধ নয়, সেটা হচ্ছে অনবদ্য। উন্নত নয়, অনুন্নত। এবার দেখো কখনো কখনো নঞ্চের ন, দাঁড়াও এক মিনিট, কখনো কখনো নঞ্চের ন সমস্ত পদটিতে থেকে যায়, সমস্ত পদ কোনটা বলো তো এখানে? অতি বৃহৎ নয় সমস্ত পদ, না নাতি বৃহৎ সমস্ত পদ? সমস্ত পদ কোনটা? নাতি বৃহৎ, ভেরি গুড, নাতি বৃহৎ হচ্ছে সমস্ত পদ। বলছে কখনো কখনো নঞ্চের ক্ষেত্রে সমস্ত পদের মধ্যেই ন শব্দটা থেকে যায়, তখন আমি ভেরি সিম্পল বুঝতে পেরে যাব যে এটা নঞ্চই বলেছে। ন শব্দটা হচ্ছে নাতি বৃহৎ হচ্ছে সমস্ত পদ, এর মধ্যে নাতি শব্দটা, ন শব্দটা থেকে গেছে, অর্থাৎ অতি বৃহৎ নয়, এর ব্যাসবাক্য অতি বৃহৎ নয়, সেটাই হয়ে গেল নাতি বৃহৎ। অতি শীতোষ্ণ নয়, নাতি শীতোষ্ণ মানে না অতি শীত না অতি গরম, নাতি শীতোষ্ণ। এবার দেখো বলছে শুধুমাত্র যে ন বা না, নয়,
এইগুলো থাকলেই যে নঞ্চ হবে তার কোনো মানে নেই। খাঁটি বাংলা সমাসে নঞ্চর স্থানে অ, না, নি, বি, বে, অনা, গড়, নির প্রভৃতি এই সমস্ত প্রভৃতি শব্দ দিয়েও কিন্তু নঞ্চ তৎপুরুষ হতে পারে। প্রত্যেকটার একটা করে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে কিন্তু বেতাল, যেটা 3 নম্বরে লেখা আছে বেতাল, বেতালে দেখো বে শব্দ দিয়ে যোগ করা হয়েছে বেতাল, অর্থাৎ এখানে কিন্তু তাল নয় বেতাল, এটাও কিন্তু নঞ্চ বোঝাবে। নি খরচা, খরচা নয় নঞ্চ বোঝাচ্ছে। বেসরকারি অর্থাৎ কি সরকারি নয় বে, তাহলে বে দিয়েও কিন্তু এখানে নাবাচক বোঝানো হলো। ঠিক আছে, গড় মিল, মিল নয় গড় মিল। তোমাদের ধরো দিয়ে দিল গড় মিল, তোমরা ভাবলে এখানে তো না শব্দটা নেই, তাহলে কি এটা নঞ্চ হবে না কি হবে বুঝতে পারছো না। কিন্তু এগুলো মনে রাখতে হবে, শুধুমাত্র যে না বা নয় ন এই শব্দগুলো সমস্ত পদে থাকলেই যে সেটা নঞ্চ হবে এমন কোনো কথা নেই। বে, গড়, নি এই সব শব্দগুলো থাকলেও সেগুলো নঞ্চ তৎপুরুষের মধ্যে হয়ে যাবে। ক্লিয়ার? নঞ্চ তৎপুরুষ বুঝতে পেরেছো? ম্যাম গরমিলটা হ্যাঁ বলো। ম্যাম গরমিলটা মিল নেই যার, এটাও তো আমরা করতে পারি যেখানে বহুব্রী সমাস হচ্ছে। সেটা তো যাহার, সেটা তাহলে হয়ে যাবে বহুব্রীহি সমাসে। লাস্টে গিয়ে যদি যাহার হয়ে যায় নাই, না তুমি মিল নয় যাহার এটা বলতে পারো না, বহুব্রীহি সমাসে তো নয় হবে না। কি বললাম, বহুব্রীহি সমাসে তো নয় হবে, নয় হবে না, সেখানে তো নাই হবে। তৎপুরুষ হ্যাঁ ম্যাম, সমাস, এটা তো বলতে পারি যে মিল নাই যার। হ্যাঁ সেটাও হতে পারে, সেটা তাহলে হয়ে যাবে বহুব্রীহিতে চলে যাবে, সেটা তাহলে নঞ্চ তৎপুরুষও থাকবে না। তোমাদের যদি সেরকম ম্যাম অপশন দিয়ে দেয়, দেখো ম্যাম হ্যাঁ বলো। বললাম ব্যক্তির ক্ষেত্রে যার বা যাহার কথাটা বসে, কিন্তু বস্তুর ক্ষেত্রে কি যার বা যাহার কথাটা বসানো যায়? ব্যক্তির ক্ষেত্রে হবে না, বস্তুর ক্ষেত্রে সেখানে যাহার হবে না, ব্যক্তির ক্ষেত্রে যাহার হবে। যেমন গড়মিল, গড়মিল তো একটা কোনো হিসাব বা কোনো বস্তুর হ্যাঁ। ব্যাপারটা আছে, কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত। তো সেখানে তো আমি যার বা যাহার কথাটা বসাতে পারবো না, তাই তো? না সেটা বসাতে পারবে না, কারণ সেখানে কোনো ব্যক্তি যদি বোঝায়, তৃতীয় কোনো ব্যক্তি তৃতীয় কোনো অর্থ যদি বোঝায় তখনই সেটা যাহার হবে। কিন্তু সেখানে তুমি তাহলেই সেটা ব্যক্তি হয়ে যাবে, কিন্তু কোনো বস্তু কোনো বিষয়ের উপর তুমি সেখানে যাহার বসাতে পারবে না। যেমন তোমাদের বহুব্রীহি সমাসেই বলেছিলাম চৌরাস্তা, চার রাস্তার মিলন যেখানে, এখানে কিন্তু যেখানে অর্থাৎ কোনো স্থানের নাম বলছি, সেখানে কিন্তু যাহার করা হয়নি। যাহার অর্থাৎ শুধুমাত্র তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝানো হলেই সেখানে যাহার হবে। ঠিক আছে, সেটা বহুব্রীহি সমাসে। ম্যাম তাহলে যেটা নিখরচায় আছে, বলো। নিখরচিয়া আছে, তাহলে সেটাতে খরচ নাই যাহা, সেটাও তো ধরুন একটা না কোনো বস্তুকেই বোঝাচ্ছে, ওটা তো কোনো তুমি ব্যক্তি সেটা বা তো কিছু নয়, সমাস, কিন্তু সেক্ষেত্রে যাহার হয়েছে। না তুমি তো ব্যাস বাক্যটা সেরকম করলে হবে না। নিখরচা তোমাকে তো সিম্পল একটা কোনো ব্যক্তি বা বস্তু থার্ড পার্সন, থার্ড মানে তৃতীয় কোনো অর্থ বোঝাচ্ছে না, এখানে বলে দিচ্ছে নিখরচা, খরচা নয়। সিম্পল ভাবে ভাবো, খরচা নয় সেটাই কি নিখরচা। তোমাকে তো কোনো এটা নিখরচার মধ্যে দিয়ে কোনো তো তুমি তৃতীয় কোনো কিছু ভাবতে অর্থ বার করতে পারছো না, বহুব্রীহির সাথে গন্ডগোল করে দিচ্ছ। ম্যাম যেটা আমি বলছি নিখরচে মানে যার কোনো খরচ নেই, এক্ষেত্রে তো আপনার ব্যক্তি বা কিছু বোঝাচ্ছে না, বস্তুর ক্ষেত্রে তো এটা আমরা ব্যবহার করে থাকি। নিখরচা বলতে কি কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝায় সেটা বলো। যেমন একটা এক্সাম্পল, তোমরা বহুব্রীহির কথাই বলো, এক্সাম্পল যদি আমি বলি বিনা পানি, তাহলে কিন্তু সেটা কোনো তৃতীয় কোনো ব্যক্তি কি অর্থ দাঁড়াচ্ছে। কিন্তু নিখরচা বলে কি একজন কোনো, জয়েন হতে চাইছে, আপনি কিন্তু নিখরচা বলে কি তৃতীয় কোনো ম্যাম অর্থ একজন ব্যক্তি, জয়েন হতে চাইছে একজন। নিখরচা বলে কি তৃতীয় কোনো ব্যক্তিকে কিছু বা ম্যাম তৃতীয় কোনো অর্থ বোঝায়? বলছি, হ্যাঁ বলো। ম্যাম আমি যেটা বলছি নিখরচে, এটা বইয়ে দেওয়া আছে বহুব্রী সমাস, তো আচ্ছা এক্ষেত্রে তো নিখরচে এটা তো কোনো ব্যক্তি নয়, সেই ক্ষেত্রে আমি বলছি। হ্যাঁ, তোমার ব্যাস বাক্যটা কি বলছো? ব্যাস খরচ বাক্যটা নাই যাহার। খরচ নাই যাহার, তাকে কি বলবো, তার তৃতীয় কোনো অর্থ কি বোঝাবে? সমস্ত পদটা কি হবে বলো?
নিখরচে। নিখরচে বহুব্রীহি সমাস, তাই বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না, কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি এটা বহুব্রীহি সমাসে করতে চাইছো? হ্যালো, ও মনে ম্যাম হচ্ছে এটা ম্যাম বইয়ে দেখেছে। আচ্ছা বইয়ে দেখেছো, সেখানে নি খরচে রয়েছে বহুব্রীহি সমাসে নি খরচা যাহার, সে হচ্ছে নি খরচে, হ্যাঁ, তাই আছে, তাই তো? তাহলে খরচ নাই যাহার, হ্যাঁ। খরচ নাই যাহার, নি খরচে কোনো ব্যক্তিকে যদি উদ্দেশ্য করে বলা হয়, সেই ব্যক্তিকে যদি বোঝানো হয় সে নি খরচে মানে খরচ করতে চায় না, সেটা যদি কোনো তৃতীয় অর্থ বোঝায় তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি। কিন্তু সিম্পল যদি তোমাকে নি খরচা একটা শব্দের সমস্ত পদের ব্যাসবাক্য করতে দেয়, তুমি অত কঠিন ভাবে না ভেবে খরচা নয়, শুধু নি খরচা এই শব্দটার ব্যাসবাক্য করো, এই সব মানেটার ব্যাসবাক্য করো। সেখানে তুমি কোনো তৃতীয় কোনো অর্থকে বোঝাবে না, শুধু নিখরচা এই শব্দটারই ব্যাসবাক্য করবে, তাহলে কি খরচা নয়। তোমাদের যদি অপশন দেয়, দেখো সেখানে তৎপুরুষ সমাস নেই, কিন্তু নিখরচে দিয়ে অপশন দিয়েছে এখানে বহুব্রীহি, দ্বিগু, দ্বন্দ্ব, তখন তুমি সেটা তাহলে বহুব্রীহি করতে পারো। কিন্তু যদি তোমার সেখানে তৎপুরুষও দিয়ে দেয়, তুমি তাহলে সেখানে তৎপুরুষই করবে, শুধু শব্দটা, কিন্তু দুটো অপশন একসাথে দেবে না, বুঝেছো? ম্যাম, হ্যালো ম্যাম। ম্যাম, বারবার ভাবে এইভাবে যদি জয়েন হতে থাকে মাঝপথে, তাহলে ক্লাসটা নেব কিভাবে বলো? বলছি বিদকুটে হলে বিদকুটে ওই মানে সমাজটা কি হবে, বহুব্রীহিতে পড়বে মানে নং বহুব্রীহি নাকি নঞ্চ তৎপুরুষ? ব্যাসবাক্য কি হবে বলো? আমার তো মনে হচ্ছে ব্যাস বাক্য হবে মানে কুট নয় যে। তাহলে তৎপুরুষে যাবে। যে শব্দ দিয়ে যদি হয় লাস্টে যাহার নয়, যাহার শব্দ চলে গেলে সেটা হবে বহুব্রীহি সমাসে, কিন্তু যে শব্দ দ্বারা যদি ব্যাসবাক্য হয় সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। ঠিক আছে, আমি আসছি, এরপরেও আছে, তোমাদের বলছি। কর্মধারায় না। যে শব্দ বা যে জিনিস, হ্যাঁ, যে জিনিস যাহার হয়ে যাবে বহুব্রীহি সমাসে, যে বা যিনি তিনি এই শব্দগুলো যদি যোগ করে সেটা হয়ে যাবে কর্মধারায় সমাস, সরি তৎপুরুষ নয়, সেটা হয়ে যাবে কর্মধারায়। তোমরা প্রত্যেকটা সমাস আগে শুনে নাও, তারপরে তোমরা বুঝতে পারবে যে সেটা কোন সমাস হচ্ছে। ঠিক আছে, এরপরেই আমি কর্মধারায় সমাস বলছি, সেখানে দেখো কি রয়েছে, তারপরে তোমরা নিজেরাই ব্যাসবাক্য করতে পারবে। দেখো এরপর নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ সমাস, নিমিত্ত বলতে কি বোঝায় বলো? নিমিত্ত মানে জন্য, জন্য। স্বদেশ প্রেম, তাহলে প্রেমটা কার জন্য? স্বদেশের জন্য। ঠিক আছে, শিশু সাহিত্য, সাহিত্যটা কার জন্য? শিশুদের জন্য। ঠিক আছে, যেখানে জন্য বা নিমিত্ত এই শব্দগুলো দিয়ে ব্যাসবাক্য আসবে তখনই সেটা হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ সমাস। খুব সিম্পল, নিমিত্ত বা জন্য আসলে উদ্দেশ্য করে, নিমিত্ত বা জন্য উদ্দেশ্য করে যদি বোঝায় সেটাই চোখ বন্ধ করে করে দেবে নিমিত্ত তৎপুরুষ। এইবার আরেকটা আছে দেখো, ব্যক্তার্থক তৎপুরুষ, খুব সহজ। যখনই দেখবে চির দিয়ে কোনো শব্দ থাকবে, চির সুখী, চির সুন্দর, চির স্মরণীয়, চির অর্থাৎ বোঝাবে সেটা ব্যাপী, ব্যাপিয়াকাল, মানে অনেক দিন ধরে চলছে। চির দিয়ে যদি কোনো শব্দ থাকে সেটা সবসময় হবে ব্যক্তার্থক তৎপুরুষ, ব্যাপিয়া অর্থে হয়। চির সুখী কি? চিরকাল ব্যাপিয়া সে সুখী। চিরসুখীর ব্যাসবাক্য যখন করতে যাবে তখনই তোমাকে ব্যাপিয়া একটা শব্দ আনতে হবে। ঠিক আছে, চিরকাল ব্যাপিয়া সুখী। চির সুন্দর কি? চিরকাল ব্যাপিয়া সুন্দর। এই চির শব্দগুলো দিয়ে যখন কোনো ব্যাসবাক্য থাকবে, সমস্ত কথা হবে, তখনই সেটা হয়ে যাবে ব্যক্তার্থক তৎপুরুষ। ঠিক আছে, তোমাদের এই তৎপুরুষগুলোর থেকেও খুব বেশি ইম্পর্টেন্ট যেটা পরে আসছে, দেখো আমি আর একটা এক্সাম্পল তোমাদের নঞ্চ তৎপুরুষের জন্য যাতে গুলিয়ে না যায় তার জন্য কতগুলো এক্সাম্পল দিয়েছে, এটা দেখো। তোমাদের ধরো দিল মহৎ প্রাণ আর মহাপ্রাণ। মহৎ প্রাণ আর মহাপ্রাণ দুটোর ব্যাসবাক্য করতে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। মহতের প্রাণ আর মহাপ্রাণ যাহার, বলো তো
এই দুটো সমাস কোনটা কি সমাস? মহৎ প্রাণ যাহার, এটা বহুব্রী। বহুব্রী। কি দেখে বুঝলে বহুব্রী সমাস? শেষে যাহার আছে, মানে কোনো কোনো একজনকে বোঝা, তারও তৃতীয় প্রাণ। কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তৃতীয় কোনো অর্থকে বোঝাচ্ছে। আর মহৎ প্রাণ, মহতের প্রাণ, এটা কি সমাস? পুরুষ। সম্বন্ধ তৎপুরুষ। আচ্ছা, কি করে বুঝলে? এর এটা যুক্ত শেষ। এখানে বিভক্তি চিহ্নটা লোপ পাবে। তারপরে দেখো বলছি বসন্ত শাখা, বসন্ত শাখা দুটোই কিন্তু বসন্ত শাখা রয়েছে, দুটোই কিন্তু সমাস হয়, মানে ব্যাসবাক্য দুটো সমাসই হচ্ছে। কি বলছে? একটা বসন্তের শাখা আর বসন্ত শাখা যাহার, যাহার আছে চোখ বন্ধ করে সেটা বলবে বহুব্রীহি সমাস। আর তুমি ধরো বসন্ত শাখা, আমি তোমাদের একটা সমস্ত পদের ব্যাসবাক্য করতে দিলাম, দুজন যদি দুটো এরকম ব্যাসবাক্য ভেঙে বলো, দুজনেরটাই কিন্তু সঠিক। কেউ বললে বসন্তের শাখা, সেটাও সঠিক, সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস, কারণ বসন্তের এর বিভক্তি চিহ্ন লোপ পাবে। আর আরেকজন যদি বলো বসন্ত শাখা যাহার, তাহলে সেটা হয়ে যাবে বহুব্রীহি। দুটোই ব্যাসবাক্য কিন্তু ঠিক আছে। তারপরে দেখো বলছি বলহীন, বলহীন, বলের দ্বারাহীন, কোন সমাস হবে বলো? করণ তৎপুরুষ। করণ কি তৎপুরুষ। করে বুঝলে? দ্বারা দ্বারা আছে বলে। দ্বারা আছে, ঠিক আছে। তারপরে দেখো হীন হইয়াছে বল যাহার, মানে কি সে বল হইয়াছে। বহুব্রী। এই তো তোমাদের একটু আগেই বলেছি, কোন সমস্ত পদ দেখে তুমি কিভাবে ব্যাসবাক্য করবে, সেটা তৃতীয় কোনো অর্থকে বোঝাচ্ছ নাকি শুধু সেই শব্দটার ব্যাসবাক্য করছো, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার হবে সমাস। তুমি যদি এখানে বলহীন, আমি তোমাদের জিজ্ঞাসা করতাম, কেউ যদি বলতে ম্যাম এটা বলের দ্বারা হীন হবে, সেটাও ঠিক আছে। কেউ যদি বলতে হীন হইয়াছে বল যাহার, অর্থাৎ তৃতীয় কোনো অর্থকে বুঝিয়ে তুমি তাহলে বললে, সেটাও কিন্তু ঠিক। তাহলে তার সমাসটা হয়ে যাবে বহুব্রীহি সমাস, আর যে বলের দ্বারা হীন বলেছ তারটা হয়ে যাবে তৎপুরুষ, করণ তৎপুরুষ, দ্বারা দিয়া থাকলে তৎপুরুষ। এই যে এরকমই একই সমস্ত পদের বিভিন্ন রকম ব্যাসবাক্য হয়, বিভিন্ন রকম কিন্তু সমাস হয়, সেটা তোমাকে অর্থ বুঝে করতে হবে। নি খরচা, যেটা বলছিলে কি করে হয় ম্যাডাম, দেখো তুমি যদি নি খরচা শুধু সিম্পল ভাবে এই শব্দটারই ব্যাসবাক্য করো, তাহলে হচ্ছে খরচা নয় তৎপুরুষ। আর যদি বলো নি খরচিয়া, নি খরচিয়া, আমি কিন্তু কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে নি খরচা বলে তাকে বলতে পারি না, তখন সেটার মানেটা হয়ে যাবে সে নি খরচিয়া। এটা কিন্তু পার্থক্য রয়েছে। নি খরচিয়া অর্থাৎ খরচ নাই যাহার, সে হয়ে যাবে নি খরচিয়া। আর নি খরচা যদি শুধু দেয়, সিম্পল ভাবে বলবে খরচা নয়, নি খরচা। বুঝতে পেরেছো যে বলছিলে যেটা ম্যাম বহুব্রীহি সমাসের দেখা যায়? বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিন্তু সমস্ত পদটা একটু আলাদা হয়ে গেছে, নি খরচিয়া। আর যদি শুধু দেয় নি খরচা, তাহলে হবে খরচা নয়। নি খরচা বলতে কোনো তৃতীয় কোনো অর্থকে বোঝায় না, তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝায় না, কিন্তু নি খরচিয়া কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তৃতীয় কোনো অর্থকে বোঝাচ্ছে, প্রাধান্য দিচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো পাশ করা, মানে কি তৃতীয় কোনো কিছু বলছে না, পাশ করা, পাশ করিয়াছে যে, বা পাশ করা হইয়াছে যার দ্বারা, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, একই শব্দ দিয়ে, একই সমস্ত পদ দিয়ে কিন্তু দুটো বোঝাচ্ছে। পাশ করা হইয়াছে যাহার দ্বারা, তাহলে সেটা হয়ে যাবে বহুব্রীহি। পাশ করা হয় যার দ্বারা, যাহার দ্বারা, এটা কি বহুব্রীহি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইরকম কিন্তু একটু পার্থক্য রয়েছে। যেটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপপদ তৎপুরুষ। তোমাদের করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় যেটা আসে বেশি, উপপদ তৎপুরুষকে খুব ভালোভাবে বুঝবে, মন দিয়ে, যার যেখানে অসুবিধা হবে বলবে। দেখো তোমরা যখন কোনো গ্রামার বই থেকে বা যে কোনো বই থেকে পড়বে, তখন উপপদ তৎপুরুষের সংজ্ঞা থাকবে কি উপপদের সহিত কৃদন্ত পদের যে সমাস। তাহলে এই সংজ্ঞাটার মধ্যে থেকে আমার মনে হচ্ছে কেউ বুঝতে পারছো না কি বলছে। তুমি আমাকে প্রশ্ন করবে ম্যাম উপপদটার মানেই বা কি,
কৃদন্ত পদটাই বা কি, তারপরে তো আমি বুঝবো যে উপপদ তৎপুরুষ কাকে বলে। উপপদটা কি, কৃদন্ত পদটা কি, এই সমস্ত কিছু ছেড়ে দাও, এত ডিটেলসে এত খুঁটিয়ে তোমাদের দরকার নেই। তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সমাসটা আমি কিভাবে চিহ্নিত করব সেইটা দেখতে হবে। তাহলে কিভাবে সহজভাবে চিহ্নিত করতে পারবে উপপদ তৎপুরুষ, দেখো কয়েকটা সহজ উপায় যেটা আমি বলছি। এক কথায় প্রকাশ করেছো, আগে ছোটবেলায় যখন নিচু ক্লাসে পড়তে তখন কি করেছো, এক কথায় প্রকাশ করেছো, তাকে কি বলে বাক্য সংকোচন, অর্থাৎ বড় কোনো বাক্য থাকলে সেটাকে সংকোচন অর্থাৎ ছোট ছোট করে যখন বলা হয় তখন সেটাকে বলা হয় বাক্য সংকোচন। এইরকম যদি কোনো শব্দ থাকে যেটা তুমি বুঝতে পারছো এক কথায় প্রকাশের মতো বাক্য সংকোচন করে ছোট করে বলা হয়েছে, চোখ বন্ধ করে তখন সেটা চিহ্নিত করে দেবে উপপদ তৎপুরুষ। যেমন ধরো বলছি জলদ, এটাকে যদি এক কথায় প্রকাশ বড় বাক্য দেয় কি বলবে, জল দেয় যে, জল দেয় যে তাকে বলা হয় জলদ। পঙ্কে জন্মে যাহা, পঙ্কজ, নির্দান করে যে, নিরদ, এগুলো হচ্ছে বাক্য সংকোচন করে ছোট করে বলা হয়। যখনই দেখবে বাক্য সংকোচন করে ছোট করে বলা হচ্ছে তখনই সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ, এটা একটা চিহ্নিত করার উপায়। আবার আরেকটা হচ্ছে ক্রিয়াবাচক যদি কোনো শব্দ বোঝায়, যদি ক্রিয়াবাচক কিছু বোঝায়, ক্রিয়াবাচক বলতে কি বোঝায় বলো, ক্রিয়া অর্থাৎ কি, কাজ করা। কাজ করা, যদি কাজ করা কিছু বোঝায় তখনও সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। ধরো যদি বলি পকেট মার, পকেট মারাটাও তো একটা কাজ, শুধু শুধু এমনি এমনি তো হয়ে যায় না, তার কি কাজ, পকেট মারা, তার একটা পেশা পকেট মারা। তাহলে এর মধ্যে থেকে একটা ক্রিয়াবাচক কোনো শব্দ বোঝাচ্ছে, ক্রিয়াবাচক কোনো কিছু বোঝাচ্ছে। পকেট মারে যে, পকেট মার। সর্বত্রগামী অর্থাৎ কি, সর্বত্র গমন করে যে, গমন করা সেটাও একটা কাজ, তাহলেই সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। গো পালন করে যে, গো অর্থাৎ গো পালন করছে, গরু পালন করছে সেটাও একটা কাজ, তাহলেই সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। এটা একটা সহজ উপায়, চেনার উপায়, কি মনে রাখবে, সমস্ত পদে ক্রিয়াবাচক পদ থাকবে, বোঝাবে। সমস্ত পদ অর্থাৎ পকেট মারটা একটা সমস্ত পদ, সর্বত্রগামী একটা সমস্ত পদ, গোপ একটা সমস্ত পদ। এর মধ্যে থেকে বুঝতে হবে তোমাকে যে কোনো কিছু ক্রিয়াবাচক কিছু করার বোঝাচ্ছে কিনা, তাহলেই সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। আরেকটা জিনিস, গোপালক হবে না, কি বলছো, গো পালন করে যে, ওটা তো গোপ না হয়ে গোপালক হতে পারে। গোপালক সেটাও হতে পারে, গোপালক, কিন্তু গোপ সেটাও বলতে হয়, তাকে গোপ যারা গরু পালন করে তাদের সেটা বলা হয় গোপ। ঠিক আছে, ম্যাম কোনো ক্রিয়াবাচক কিছু বোঝালেই সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। ঠিক আছে, হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি দান করা বা জন্মানো বা দেওয়া এগুলোও তো কাজ বোঝাচ্ছে, দান যেমন করা, হ্যাঁ জন্মানো, এগুলোও দান করা। আমি তো শুধু তোমাকে বলছি না, প্রত্যেকটা বাক্যের মধ্যেই যে তুমি সব বাক্য সংকোচন বা ক্রিয়া পেয়ে যাবে, কোনো কোনো সমস্ত পদের ক্ষেত্রে তুমি ক্রিয়াবাচক কিছু পাবে, কোনো কোনো কিছুর ক্ষেত্রে তুমি বাক্য সংকোচন পাবে। এই দুটো জিনিস দেখলে তোমার সেটাই মনে রাখতে হবে, সেটা উপপদ তৎপুরুষ হবে। বুঝতে পেরেছো? এবার দেখো এছাড়াও আরো কিছু সহজ উপায় বলছি। কোনো বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ, পেশা সম্পর্কিত নাম বোঝায়। আচ্ছা, এখানে তুমি বলো পকেট মারে যে, ঠিক আছে, এখানে তো একটা ক্রিয়া বোঝাচ্ছে, হ্যাঁ, তাহলে আচ্ছা আর একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বাদ দাও, অন্য একটা এক্সাম্পল দিয়ে বলছি। যদি বলি সত্যবাদী, তাহলে বলো সত্যবাদী, সত্যবাদী এখানে বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা, সত্যটা বিশেষণ। আচ্ছা, সত্য বলা যার কাজ তাকে বলবো আমি সত্যবাদী। তাহলে বলছে কোনো বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা, সেটা বিশেষ্যও থাকতে পারে বিশেষণও থাকতে পারে, তার কাজকে সত্য বলা, তার একটা গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, সত্য বলে তার একটা গুণ বোঝাচ্ছে, বিশেষণ পদ।
ঠিক আছে, বলছে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর দোষ গুণ পেশা সম্পর্কিত নাম বোঝায়। তাহলে তার সত্য বলা যার কাজ, এখানে কি তার একটা গুণ বোঝাচ্ছে, সে সত্যবাদী, তার যদি কোনো গুণ বোঝায়। বলছে পকেট মার, তার কি একটা পেশা বোঝাচ্ছে, তার কাজ কি পকেট মারে। ঠিক আছে, এই যে বলছে কোনো বিশেষ্য বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর দোষ গুণ পেশা সম্পর্কিত যদি কিছু বোঝায় তখনই সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। বাক্য সংকোচন, ক্রিয়া, আর এই আর একটা উপায় সর্বনাশ। সর্বনাশ কি বলবো, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো সর্বনাশ কি বলবো, সর্বনাশ করে, সর্বনাশ করা যার কাজ, তার কি কাজ, একটা পেশা বোঝা মানে একটা কাজ বোঝাচ্ছে, তার কি সর্বনাশ করে, এর ওর পেছনে লেগে তার সর্বনাশ করে, তাহলে তার একটা কাজ, এটা কি তাকে বলবো সর্বনাশা বা সর্বনাশী, তাহলেও সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। এবার দেখো কিভাবে গঠন করবে। জাদুকর, জাদুকর যদি বলি, জাদু একটা বিশেষ্য পদ, জাদু নিয়ে যার কাজ তাকে আমরা বলবো জাদুকর। বলেছে যে কোনো পেশা বোঝালেও, কোনো বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা যদি কোনো ব্যক্তি বা বস্তুর কোনো পেশা সম্পর্কিত কিছু বোঝায়, দোষ গুণ বোঝায়, তাহলেও সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। তাহলে আমি যদি বলি জাদুকর, তার কাজ কি বলো, জাদু নিয়ে তার কাজ, তাহলে জাদু কি একটা বিশেষ্য পদ, এই বিশেষ্য পদ নিয়ে তার কাজ হচ্ছে কি জাদু দেখানো, তাহলে সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। ইন্দ্রজিৎ, ইন্দ্র হলো একজন দেবতার নাম, ইন্দ্রটা বিশেষ্য না বিশেষণ বলো? বিশেষ্য। বিশেষ্য। তাহলে ইন্দ্রকে জয় করা এটাও একটা কাজ, ইন্দ্রকে জয় করা যার কাজ তাকে বলবো ইন্দ্রজিৎ। জল ধারণ করা যার কাজ, তাহলে কি সেটা জলধি। আচ্ছা তোমরা বলো তো ছেলে ধরা কি হবে, ছেলে ধরা ব্যাসবাক্য কি হবে? ছেলে ধরা যার ছেলে কাজ, ধরা যার কাজ। ছেলে ধরা যার কাজ। হ্যাঁ। শাস্ত্রজ্ঞ কি হবে? যিনি শাস্ত্র ধারণ করেন। শাস্ত্র বিষয়ক জ্ঞান যার, সেটাও হতে পারে শাস্ত্রজ্ঞ। হ্যাঁ এইবার দেখো গঠনটা কি করে করছি। প্রথমে বলছে বিশেষ্য প্রথমে হবে, তারপর হচ্ছে ক্রিয়া কাজ বোঝাচ্ছে, তারপর বলছে বিভক্তি আসবে একটা, তারপর যে বা যিনি। এটা কিন্তু গন্ডগোল করো না, উপপদ তৎপুরুষের ক্ষেত্রেও কিন্তু লাস্টে যে বা যিনি আসে, কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যাহার আসে। উপপদ তৎপুরুষের ক্ষেত্রে যে বা যিনি, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যাহার আসে। তাহলে পকেট মারে যে, পকেটটা কি বিশেষ্য না বিশেষণ না ক্রিয়া, কি বোঝাচ্ছে বলো? বিশেষ্য। বিশেষ্য। পকেট প্লাস মার, পকেট মারছে, এটা কি তার কাজ বোঝাচ্ছে নাকি গুণ বোঝাচ্ছে নাকি ক্রিয়া? কাজ। কাজ, কাজ বোঝাচ্ছে। এ, এটা কি এ তে র এগুলো কি বলতো? বিভক্তি। বিভক্তি। বিভক্তি প্লাস লাস্টে হয়ে যাচ্ছে যে। তাহলে দেখো গঠনটা কিভাবে আসছে উপপদ তৎপুরুষের ক্ষেত্রে, বিশেষ্য, ক্রিয়া আসবে, বিভক্তি আসবে একটা, লাস্টে যে বা যিনি থাকবে। পকেট মারা যার কাজ, এখানে একটা ক্রিয়া বোঝাচ্ছে, তাহলে সহজ উপায় কি চিনবে, ক্রিয়াবাচক যদি কিছু থাকে তখন সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ, যদি বাক্য সংকোচন করে ছোট কিছু করা হয় সেটাও হয়ে যাবে উপপদ তৎপুরুষ, বা বিশেষ্য বিশেষণ দিয়ে যদি কোনো কিছুর কি দোষ গুণ পেশা সম্পর্কিত কিছু বোঝায় তাহলেও সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। সিম্পল এই গঠনটা মনে রাখবে, তাহলে সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষের ক্ষেত্রে কিন্তু লাস্টে যে বা যিনি এই শব্দগুলো যুক্ত করা হয়, ঠিক আছে, আর বহুব্রীহির ক্ষেত্রে কিন্তু যাহার যুক্ত করা হয়। বুঝতে পেরেছো সবাই? তাহলে উপপদ তৎপুরুষ হয়েছে। আচ্ছা বলো উপপদ তৎপুরুষ নিয়ে আর কারোর কোনো প্রশ্ন? তাহলে আবার বলছি,
তাহলে বলো কি দিয়ে তোমরা চিহ্নিত করতে পারবে, কি দিয়ে বুঝতে পারবে যে উপপদ তৎপুরুষ? সহজ চেনার উপায় কি বলো? ম্যাডাম বলছি যে বিশেষ্য, ক্রিয়া, বিভক্তি এগুলো সম্বন্ধে একটু বললে ভালো হতো। বিশেষ্য বলতে হচ্ছে কোনো কিছুর নাম যদি বোঝায় বা স্থানের নাম, কারোর নাম, সেরকম যদি কিছু বোঝায় তাহলে সেটা হবে বিশেষ্য। যেমন ধরো কোনো স্থানের নাম বললো, কলকাতা, দিল্লি, বা তোমার জায়গার নাম, নিজের নাম, রাম, শ্যাম, যদু, মধু, কোনো কিছুর নাম বোঝালেই, কোনো কিছুর পার্টিকুলার নাম বলে দিল, পকেট একটা স্থানের নাম বোঝালো, সেটা হয়ে যাচ্ছে বিশেষ্য। ক্রিয়া, ক্রিয়া মানে কি? কাজ। কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, খেলা করা, ঘুমানো, খাওয়া, দৌড়ানো, যাওয়া, কোনো পেশা কাজ করছে, সেই রকম কিছু বোঝালেও সেটা হয়ে যাবে ক্রিয়া। ঠিক আছে? বিভক্তি কি? কোনো শব্দের সাথে যদি যুক্ত হয় এরকম ছোট শব্দ বিভক্তি, যেগুলো এ, অন্ত্যেষ্টিয়, শূন্য, এতে, এগুলো হচ্ছে বিভক্তি। ঠিক আছে? বিশেষ্য আর বিশেষণ কি? কোনো ব্যক্তির বা কোনো কিছুর, কোনো স্থানের দোষ, গুণ যদি বোঝায় তখন সেটা হয়ে যাবে বিশেষণ। বিশেষ্য নাম বোঝালে, বিশেষণ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, এগুলো যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে। ধরো আমি বলছি কাঁচা কলা, তাহলে কলাটা কেমন? কেমন না পাকা না কাঁচা? সে কি অবস্থায় আছে কলাটা? কলাটা কি অবস্থায়? যদি বলি পাকা বাড়ি, বাড়িটা কেমন? পাকা বাড়ি না কাঁচা বাড়ি? এই যে কাঁচা কলা, পাকা বাড়ি, এই যে কাঁচা শব্দটা, এইগুলো হয়ে যাবে বিশেষণ। ঠিক আছে? ক্রিয়া কি? ছেলেটি ঘুমোচ্ছে, ছেলেটি কি করছে? ঘুমোচ্ছে, ঘুমানো একটা কাজ। ছেলেটি খাচ্ছে, খাওয়া একটা কাজ। ছেলেটি পড়ছে, পড়া একটা কাজ। সেগুলো হয়ে যাবে ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ কাজ করা। বুঝতে পেরেছো? বিশেষ্য কি, বিশেষণ কি, এগুলো তোমাদের প্রথম, আবার এগুলো হচ্ছে পদ, যেগুলো তোমাদের আলাদাভাবে আবার পড়তে হবে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলো আলাদাভাবে পড়তে হবে। এগুলো হচ্ছে এক একটা পদ। বুঝতে পেরেছো? এবার আমাকে বলো উপপদ তৎপুরুষের ক্ষেত্রে তাহলে কি দিয়ে আমরা চিহ্নিত করব যে এটা উপপদ তৎপুরুষ? সহজ উপায় কি? বাক্য সংকোচন হবে, বাক্য সংকোচন আর ক্রিয়া, ক্রিয়া বা ক্রিয়াবাচক কিছু থাকবে। ভেরি গুড। আর বিশেষ্য, বিশেষণ, তাদের মানে দোষ, গুণ, পেশা, এগুলো দেখে, এগুলো দেখতে কোনো হবে। ব্যক্তি ভেরি গুড। বস্তু। হ্যাঁ, এগুলো যখন থাকবে তখন সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ। আচ্ছা, আমি যদি তোমাদের এক্সাম্পল জিজ্ঞাসা করি এটা ব্যাসবাক্য বলো, তাহলে কি বলো? দাঁড়াও, যদি বলি সূত্রধার, কি হবে বলো? ব্যাসবাক্য বলো, কি হবে? সূত্রধার। সূত্র ধারণ করেন যিনি। ভেরি গুড। এই যে লাস্টে বলেছি যে বা যিনি আসবে। ঠিক আছে, তারপর বলো সুযোগ সন্ধানী, কি হবে? সুযোগ সন্ধান করেন যিনি। সুযোগের সন্ধান করে যিনি, সুযোগ সন্ধানী। ভেরি গুড। বলো তারপরে গণিতজ্ঞ, গণিত বিষয়ে জানেন গণিত যিনি, বিষয়ে বা গণিত বিষয়ে আচ্ছা বিষয়টা বাদ দিয়ে দাও, গণিত, সিম্পল ভাবে ভাবো, বিষয় বাদ গণিতে দিয়ে দাও। জ্ঞাত যিনি। হ্যাঁ, গণিতে জ্ঞাত যিনি। গণিত জানেন যিনি, তিনি গণিতজ্ঞ। ঠিক আছে, এবার বলো তো মিথ্যাবাদী, কি হবে? মিথ্যাবাদী, কথা বলে যিনি। মিথ্যা বলে যে, সিম্পল ভাবে ভাবে, মিথ্যা বলে যে বা যিনি, সেই হচ্ছে মিথ্যাবাদী। ভেরি গুড। এইরকম যখন লাস্টে যে বা যিনি আসবে সেগুলো হয়ে যাবে উপপদ তৎপুরুষ। আর কোনো কিছু কাজ করা বোঝালে বা বাক্য সংকোচন বোঝালেও সেগুলো হয়ে যাবে উপপদ তৎপুরুষ। এগুলো হচ্ছে চিহ্নিত করার সহজ উপায়। ঠিক আছে, তাহলে তোমরা বলো করণ, অধিকরণ, কর্ম, নঞ্চ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, এই তৎপুরুষের মধ্যে কি তোমাদের কারোর কোনো প্রবলেম আছে? হ্যাঁ ম্যাম, আমার না ওই ব্যাপ্তার্থক তৎপুরুষ যে বললেন আপনি,
সেখানে তো আপনি বললেন যে ব্যাপ্তি মানে অনেক দিন মানে একটা ডিউরেশন বোঝা যাবে হ্যাঁ চিরদিন এরকমটা। হ্যাঁ তারপরে যে আপনি বললেন না ওটার মধ্যেই ছিল না উত্তর পদের প্রথম বর্ণ মানে নয়ও হবে। আমার না ওই জায়গাটা কেমন গুলিয়ে যাচ্ছে, মানে এটার সঙ্গে এটার রিলেশনটা কি আমি বুঝতে পারছি না। না, ব্যক্তার্থক তৎপুরুষ আলাদা, নঞ্চ তৎপুরুষ আলাদা। ব্যক্তার্থক তৎপুরুষ তো ব্যাপিয়া অর্থে তৎপুরুষ। চির শব্দ যোগে যদি কোনো সমস্ত পদ থাকে তখনই সেটা হয়ে যাবে ব্যক্তার্থক তৎপুরুষ। আর আচ্ছা তাহলে ওখানে একটা আপনার পিডিএফ এর মধ্যে আছে এরকম একটা, যেখানে যে অস্থির বা অব্যবস্থা, অনাবস্থা, অনাবশ্যক ওগুলো আছে, বা একটা আছে না এরকম মহৎ প্রাণ বা মহাপ্রাণ। হুম হুম মহৎ প্রাণ যাহার, একটা আছে মহতের প্রাণ। হুম তো এর মধ্যে মানে আমি বুঝবো যাহার যখন থাকবে তখন সেটা বহুব্রীহি। বহুব্রীহি হচ্ছে, আর যখন যার বা এরকম যে বা যিনি এরকম হীন থাকছে দ্বারা, তখন এগুলো হচ্ছে তৎপুরুষ সমাস, তাই তৎপুরুষ তো? সমাস, হ্যাঁ হ্যাঁ একদম। যে বা যিনি সেরকম এরকম কিছু লাস্টে থাকলে সেটা তৎপুরুষ, কিন্তু যাহার মানে আপনি শব্দ ওটা যোগে থাকলে সেটা হয়ে যাবে বহুব্রীহি। তোমাদের আমি ওটা আপনি দিয়েছেন দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার জন্য, তো হ্যাঁ তুলনা মানে এটা হ্যাঁ হ্যাঁ বললে এই হবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ম্যাম। তোমাদের তুলনা যেমন বসন্ত শাখা, মহৎ প্রাণ, এগুলোর তুলনা যাতে বুঝতে পারো ব্যাস বাক্যটার সাথে। অনেকে বলবে যে ম্যাম এটা আমি যদি তৎপুরুষ সমাস বলি সেটাও ঠিক, কেউ যদি বলে ম্যাম আমি এটা বহুব্রীহি সমাস বলবো সেটাও ঠিক, কিন্তু ব্যাস বাক্যটা তোমাদের আলাদা হবে। ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করে বলতে হবে যে এটা কোন সমাস তুমি বলছো। তুলনা বোঝার জন্য আমি কয়েকটা দিয়ে দিয়েছি। ঠিক ঠিক আছে। আছে ম্যাম। একজন যেমন বলছিল যে ম্যাম নিখরচা এটা কেন বহুব্রীহি হবে না, এটা তো বহুব্রীহি, কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমি নিখরচা বলতে তৃতীয় কোনো অর্থ বা তৃতীয় কোনো ব্যক্তিকে বলছি না, শুধু শব্দটারই আমি ব্যাসবাক্য করছি। কিন্তু যদি আমি বলি নিখরচিয়া, ওই ব্যক্তিটি নিখরচিয়া অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, সে নিখরচিয়া অর্থাৎ যার খরচ নাই যাহার, তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি। এই সিম্পল যে একটু একটু পার্থক্য রয়েছে সেগুলো বোঝানোর জন্যই তোমাদের আমি ওটা দিয়ে দিয়েছি নঞ্চ তৎপুরুষের মধ্যে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর তৎপুরুষে কারোর কোনো প্রবলেম? নয়তো আমি পরেরটায় দ্বিগু সমাসে চলে যাব। দেখো তোমরা, আমি যে পিডিএফ দিয়েছি তোমরা একটু ভালো করে পিডিএফটা ফলো করবে। নেক্সট দিন তো আবার ক্লাস হবেই, তখন কার কোন সমাসে কি কি প্রশ্ন রয়েছে লিখে রাখবে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের সেদিন সব প্রবলেম সলভ করে দেবো। সমাসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ম্যাম আর আমি তোমাদের প্র্যাকটিসের জন্য, এক মিনিট, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য অনেকগুলো সমাস তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো গ্রুপে। তোমরা প্রত্যেকে ব্যাস বাক্য করবে, আমি নেক্সট ক্লাসে সেগুলো তোমাদের মিলিয়ে দেবো, সঠিক অ্যান্সার গুলো মিলিয়ে দেবো, তাহলেও তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি তোমাদের গ্রুপে সেটা হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে। ম্যাম হ্যাঁ বলো। বলছি আপনার ওই মানে একটা জায়গায় নোটে দেখলাম দ্বিতকে গাই পরপদের গান, ওখানে দ্বি আর তয়ের জায়গায় আছে তৎপুরুষ সমাস, ওখানে আছে মাঝের বিভক্তির আগমন। আগমনটা কি ওখানে লোপ হবে না আগমন হবে? মানে বিভক্তির তো লোপ পাচ্ছে। হ্যাঁ, আগমন বলতে বোঝাচ্ছে ব্যাস বাক্য যখন তুমি করবে তখন বিভক্তির আগমন ঘটছে, আর যখন আচ্ছা, তুমি ব্যাস বাক্য থেকে সেটা সমস্ত পদের চিহ্নিত করবে, সমস্ত পদ বলবে, তখন সেই বিভক্তিটা উঠে যাবে, তখন সেটা লোপ পাবে। বুঝতে পেরেছি। বুঝেছো? হ্যাঁ। দ্বিতকে গাই পরপদের গান, এটা খুব ভালোভাবে যদি মনে রাখো তাহলেই বুঝতে পারবে পূর্বপদ কে কার উপর নির্ভরশীল। এই তিনটে সমাস একই টাইপের, সেটা মনে রাখবে। চলো তাহলে আশা করি তোমাদের সমাসে আর কোনো প্রবলেম নেই, মানে তৎপুরুষ সমাসে। এবার চলে যাই দ্বিগু সমাস। দ্বিগু সমাস খুব সহজ একটা জিনিস, যেটা এতটাই সহজ তার জন্য পরীক্ষায়ও কম আসে, কিন্তু মনে রাখতে হবে। দ্বিগু সমাস বলতে কি বোঝায় বলো? সংখ্যা সংখ্যা বোঝায়। সংখ্যা বোঝায়। সংখ্যা বোঝায়। যে সমাসে, দাঁড়াও, যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদটি বিশেষ্য এবং সমাসবদ্ধ পদটির দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়। দেখো এখানে কিন্তু সমাহার বলেছে, তুমি কিন্তু যাহার এইরকম দিয়ে আবার গন্ডগোল করে ফেলো না। হার শব্দ রয়েছে, এক চোখে ভালোভাবে প্রশ্নটা দেখবে, তারপরে সলভ করবে। সমাহার বা সমষ্টি বোঝাবে, তখন সেটা হয়ে যাবে
দ্বিগু সমাস। যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ বোঝাবে। পূর্বপদ অর্থাৎ পঞ্চপ্রদীপ, পঞ্চটা হচ্ছে পূর্বপদ, প্রদীপটা হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদটা কি? সংখ্যাবাচক একটা বিশেষণ বোঝাচ্ছে। যেটা একজন বলছিলে যে ম্যাডাম বিশেষ্য কি বিশেষণ কি বুঝতে পারছি না। বিশেষ্য নাম বোঝাবে, বিশেষণ হচ্ছে তার দোষ, গুণ, অবস্থা এগুলো যখন বোঝাবে তখন হয়ে যাবে বিশেষণ। যেমন পঞ্চপ্রদীপ, এখানে কটা প্রদীপ বোঝাচ্ছে তার একটা, সেটা কি? পঞ্চ, এটা একটা বিশেষণ। ঠিক আছে। আমি যদি বলি গাছটি বিশাল বড়, গাছটি কেমন না বিশাল বড়, সে কি অবস্থায় রয়েছে? অনেক বড়, এটা হচ্ছে বিশেষণ। ছেলেটি বড্ড বেশি পাকা, ছেলেটি কেমন না তার একটা কি? সে কেমন? পাকা, তাহলে হচ্ছে তার এটা বিশেষণ। ঠিক আছে। এইগুলো হচ্ছে বিশেষণ, না দোষ, গুণ, অবস্থা এগুলো বোঝালেই তখন সেটা হয়ে যাবে বিশেষণ। বলেছে উত্তরপদটি বিশেষ্য। প্রদীপ, প্রদীপ কি একটা কিছু নাম বোঝাচ্ছে বা কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে বিশেষ্য। এবং সমাসবদ্ধ পদটির দ্বারা সমষ্টি বা সমাহার বোঝাচ্ছে। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পঞ্চপ্রদীপ মানে একটা প্রদীপ না, অনেকগুলো প্রদীপ রয়েছে, অনেকগুলো প্রদীপের সমষ্টি রয়েছে, তাহলেই সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। ত্রিফলা, পঞ্চনদ, নবরাত্র, 13 নদী, প্রত্যেকটা থেকেই বোঝা যাচ্ছে যে একটা সংখ্যা বোঝাচ্ছে, তাহলেই সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। এটা খুব সিম্পল, দ্বিগু সমাস নিয়ে কারোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট সমাসে চলে যাব আমি। তাহলে তোমার আর কোনো অসুবিধা আছে বলো? তাহলে কর্মধারায় সমাসে চলে যাচ্ছি। দেখো ভালো, হ্যাঁ বলো। বলছি এই দ্বিগু সমাসের ক্ষেত্রে একটা আছে সংখ্যাবাচক দ্বিগু আর সংখ্যাবাচক একটা বহুব্রীহির একটা ব্যাপার আছে না ম্যাম? একই হ্যাঁ রকম একটা হ্যাঁ, বহুব্রীহি রয়েছে, কিন্তু বহুব্রীহিতে তো একটাই সিম্পল জিনিস, তৃতীয় কোনো কিছু বোঝাবে যাহার শব্দ থাকবে। আচ্ছা আচ্ছা, সেটাই হয়ে যাবে বহুব্রীহি। সেটাই তো বলছি, ভালো করে দেখবে দ্বিগু সমাসের ক্ষেত্রে কিন্তু সমাহার হবে। দ্বিগু সমাস যখন তুমি ব্যাসবাক্য করবে তখন কিন্তু হবে পঞ্চপ্রদীপের সমাহার, কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিন্তু সমাহার হবে না। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে হবে, বলছি তারা, ধরো দশানন, এখানে তোমরা দশানন যখন বলছে 10 একটা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এক চোখে কিন্তু কখনোই ভাববে না যে এটা আমি তাহলে দ্বিগু সমাস করে দিই। দশানন বলতে তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তৃতীয় কোনো অর্থ বোঝাচ্ছে। 10 আনন যাহার, সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। দশানন কাকে বলা হয়? রাবণকে। রাবণকে বলা হয়। দেখো, তাহলে তৃতীয় কোনো অর্থ বোঝাচ্ছে। আর আমি ব্যাসবাক্যটা কি করছি? 10টি আনন যাহার, লাস্টে যাহার শব্দ যোগ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। ওকে। এবার দেখো কর্মধারায় সমাস। সংজ্ঞাটার দিকে তাকিও না, আগে এক্সাম্পলের দিকে তাকাও। যেমন আমি বলছি কাঁচা কলা, বলো কাঁচাটা বিশেষ্য না বিশেষণ? সর্বনাম ক্রিয়া লেখা আছে যেটা, সেটা নামে বিশেষণ। বিশেষণ। কেন বিশেষণ বলো? বিশেষণটা কি দেখে অবস্থা। আচ্ছা, কলার কলাটি কেমন না কাঁচা? হ্যাঁ, কলাটি কেমন না কাঁচা। তাহলে কলা কাঁচা হচ্ছে একটা বিশেষণ, আর কলাটা বিশেষ্য কেন বলবো? একটা জিনিস বা একটা নাম বস্তু বোঝাচ্ছে, এটা একটা বস্তু বা খাবার, যে কোনো কিছু একটা পার্টিকুলার জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, নাম বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে বিশেষ্য। এইবার দেখো তাহলে পূর্বপদ কোনটা পরপদ কোনটা সেটা বলো কাঁচা কলার। কাঁচা পূর্বপদ, কোলা পরপদ। হ্যাঁ, তাহলে বলো এইবার কাঁচা হচ্ছে পূর্বপদ, কলা হচ্ছে পরপদ। তাহলে কলার সংজ্ঞার দিকে তাকাও, বলছে যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। আমি তাহলে কাঁচা কলা এই সমাস সমস্ত পদটা যখন বলবো তখন আমি কাকে বেশি গুরুত্ব দিচ্ছি? কাঁচাকে বেশি গুরুত্ব দিচ্ছি না কলাকে বেশি গুরুত্ব দিচ্ছি বলো? প্রথম যদি বলি কলাটি কেমন, বল কাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? কাঁচাকে। কাঁচাকে। না, ভালোভাবে দেখো, আমি প্রশ্ন করছি কাকে দিয়ে?
কলাটি কেমন, তারপরে তুমি উত্তর দিচ্ছ যে কাঁচা। প্রশ্ন করছে কাকে? পরপদকে। কলাকে। কলাকে। কলাকে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলাকে। আরেকটা এক্সাম্পল দেখো, মহারাজ, মহান যে রাজা। আমি যদি প্রশ্ন করি রাজাটা কেমন, তারপরে তুমি আনসার করবে যে রাজা ভালো বা খারাপ, মহান বা অসৎ, যা খুশি। তাহলে আমি প্রথমেই প্রশ্ন করছি, প্রথমেই গুরুত্ব দিচ্ছি কি, রাজাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারপরে তুমি বলছো যে রাজার চরিত্রটা এরকম, রাজা এমন। কলাটি কেমন, কলাটি পাকা না কাঁচা, সেটা পরে বলছো। তাহলে আমি কাকে প্রথমে গুরুত্ব দিচ্ছি? কলাকে। কলা কি তাহলে? পরপদ। তাহলে কলা কি? বিশেষ্য পদ। পরপদ অর্থাৎ বিশেষ্য পদটা যেটা রয়েছে, যখন পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদটা পরপদের বিশেষণ রূপে কাজ করবে। পূর্বপদ কোনটা? কাঁচা। কলাটা হচ্ছে পরপদ। বিশেষণটা কে কাজ করছে? কাঁচা। তাহলে কি বিশেষ্যর কলার বিশেষণ রূপে কাজ করছে কাঁচা। তাহলেই সেটা হয়ে যাবে সাধারণ কর্মধারায় সমাস। সংজ্ঞাটা দেখো, যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে। পূর্বপদ কি তাহলে? কাঁচা। পরপদ কি? কলা। বলেছে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে। পূর্বপদ হচ্ছে কাঁচা, বিশেষণ রূপে কাজ করছে। পরপদ কলার, কলার বিশেষণ রূপে কাজ করছে কি? কাঁচা। সেটাই হয়ে যাবে কর্মধারায় সমাস। মহান রাজা, রাজার কেমন? মহান, তার একটা গুণ বোঝাচ্ছে, সে ভালো। মহামনীষী, মহান যে মনীষী, মনীষীটা কেমন না, তার একটা গুণ বোঝাচ্ছে, মানে বিশেষণ হিসাবে কাজ করছে। বলো মহান যে রাজা, এখানে বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা বলো? মনীষীটা বিশেষ্য আর মহানটা বিশেষণ। মহানটা বিশেষণ। আচ্ছা, কেন মহানটা বিশেষণ হলো? তার গুণ, ওইটা মনীষীর গুণ মহান। মনীষীর গুণ বোঝাচ্ছে মহান, সে মহান। ঠিক আছে, তাহলে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে কাজ করছে। একটা জিনিস ভালো করে দেখো, তৎপুরুষ সমাসে যে যে এটা কোথায় ছিল? মাঝে, প্রথমে, লাস্টে, কোথায় ছিল? শেষে ছিল। কিন্তু কর্মধারয় সমাসে কোথায় এসছে? মাঝে। মাঝে এসেছে। ঠিক আছে, এগুলো কিন্তু গোলাবে না, ভালো করে মনে রাখবে। দেখো তোমরা প্রথমেই দেখবে, হিসেব করবে পূর্বপদ কোনটা পরপদ কোনটা, চেনো। এবার দেখবে বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা, সেটা দেখবে। যখনই দেখবে পরপদটা পূর্বপদের বিশেষ মানে আগের পদটা বিশেষণ রূপে কাজ করছে, তখনই সেটা হয়ে যাবে সাধারণ কর্মধারায় সমাস। খুব সিম্পল। মহান যে রাজা, মহারাজা। মহান যে মনীষী, মহামনীষী। তোমাদের কিন্তু প্রশ্নে ব্যাসবাক্য দিয়ে সমাস নির্ণয় করো এইরকম আসবে না, আসার চান্স খুবই কম। সমস্ত পদটা দিয়ে দেবে, বলবে মহারাজ, কোন সমাস চিহ্নিত করো। তোমাকে মনে মনে ব্যাসবাক্যটা করতে হবে, তার উপর নির্ভর করে তোমাকে সমাস চিহ্নিত করতে হবে। ঠিক আছে। গণ্ডগ্রাম, গণ্ড যে গ্রাম, গণ্ড অর্থাৎ কি? বর্ধিষ্ণু। যে গ্রামটি অনেক বর্ধিষ্ণু, বড়, সেটা হচ্ছে গণ্ড গ্রাম। ছোট, বর্ধিষ্ণু। ঠিক আছে। এবার দেখো যে পদ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে প্রথমে আসছে বিশেষণ, তারপর আসবে বিশেষ্য। দেখো আরো কয়েকটা এক্সাম্পল দিয়েছি বোঝার সুবিধার জন্য। রাজর্ষি, শুধুমাত্র যে শব্দ দিয়ে, যে যুক্ত করেই কিন্তু শুধুমাত্র ব্যাসবাক্য হবে না। যিনি, তিনি, যাহা, তাহাই, অথচ, এই শব্দগুলো দিয়েও কিন্তু ব্যাসবাক্য করতে হবে কর্মধারায় সমাসে, এটা মনে রাখতে হবে। যেমন দিল তোমাকে রাজর্ষি, তোমার ব্যাসবাক্য কি? যিনি রাজা, তিনি ঋষি। এখানে দুটো শব্দ এসেছে, যিনি একটা, তিনি একটা, তাহলে সেটা হয়ে যাবে কর্মধারায় সমাস। এই যে যিনি, তিনি বা যাহা তাহাই, এই শব্দগুলো কিন্তু অন্য কোনো সমাসের ক্ষেত্রে ব্যবহার হবে না, এটা কর্মধারায় সমাসের মাঝেই আসবে। বুঝতে পেরেছো? নীল লোহিত, নীল অথচ লোহিত, অথচ এসছে। ঠিক আছে, বলো সাধারণ কর্মধারা সমাসে কারোর কোনো অসুবিধা? আর কি কি ভাবে চিহ্নিত করবে, কি কি দিয়ে করতে হবে সাধারণ কর্মধারা সমাস?
পূর্বপদ দুটো পদের মধ্যে পরপদের অর্থ মানে পরপদের অর্থ প্রাধান্য বিশেষণ রূপে অবস্থান করবে পূর্বপদে। হ্যাঁ, পরপদে, হ্যাঁ। পরপদে আর থাকবে বিশেষ্য, পূর্বপদে থাকবে বিশেষণ, আর পরপদটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে মাঝে যেও যুক্ত হবে, আর যিনি, তিনি, যাহা, তাহা, অথচ এইগুলো দিয়েও যুক্ত করা হবে কর্মধারয় সমাসের ব্যাস বাক্য। ঠিক আছে? দেখো, কর্মধারয় সমাসের মধ্যে কিন্তু আরো ভাগ রয়েছে। ওটা গেল সাধারণ কর্মধারয় সমাস। এবার আসছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। উদয়গিরি, উদয় নামক গিরি। গিরি মানে কি? পাহাড়। পাহাড়। তাহলে উদয়টা কি? উদয় একটা নাম বোঝাচ্ছে। উদয় নামক যে একটা পাহাড় রয়েছে, এখানে কিন্তু দুটোই বিশেষ্য রয়েছে। ঠিক আছে? কিন্তু মাঝে এসছে নামক, নামক একটা শব্দ এসছে, এটা দিয়ে যুক্ত করা হয়েছে। যদি নামকটাকে তুমি তুলে দাও তখনই হয়ে যাবে উদয়গিরি। অর্থাৎ মধ্য পদলোপী, মাঝখান থেকে যে পদটা লোপ পাচ্ছে তখন সেটা হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মায়া কান্না, মায়া প্রকাশক কান্না, প্রকাশক উঠে যাবে, উঠে গিয়ে হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারায়। স্বর্ণ নির্মিত দ্বীপ মানে স্বর্ণ দিয়ে তৈরি যে দ্বীপ, নির্মিত অর্থাৎ তৈরি, এই নির্মিত শব্দটা উঠে যাবে, হয়ে যাবে স্বর্ণদ্বীপ। মাঝখান থেকে পদ উঠে গেলেই, লোপ পেলেই সেটা হয়ে যাবে মধ্য পদ লোপী কর্মধারয় সমাস। ঠিক আছে? এইবার তোমরা নিচে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি যাতে গুলিয়ে না যায় অন্য সমাসের সাথে। বলো, রথ দেখা, এর ব্যাস বাক্য বলেছি রথকে দেখা, এটা কোন সমাস? তৎপুরুষ। কি করে বুঝলে? কে বিভক্ত আছে না? কে দিয়ে কাকে দেখা, কে কাকে দিয়ে আচ্ছা, তাহলে কি কে বিভক্তি লোপ পেয়েছে। তাহলে বিভক্তি যখনই উঠবে মাঝখান থেকে তখন সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। কিন্তু কর্মধারয় সমাসে কিন্তু মাঝখান থেকে কোনো বিভক্তি লোপ পেল না। তোমরা কিন্তু আমাকে কখনো এরকম প্রশ্ন করবে না যে ম্যাম গন্ডগোল যাতে না হয় সেই জন্য দিয়েছি উদয় নামক গিরি, ম্যাম নামক উঠে যাচ্ছে মাঝখান থেকে, তো তাহলে লোপ পাচ্ছে, তাহলে কি এটাও কি তৎপুরুষ? কখনো না। মাঝখান থেকে যখন বিভক্তি লোপ পাবে তখন সেটা হয়ে যাবে তৎপুরুষ। আমরা আগেই দেখেছি দ্বিতকে গাই পরপদের গান, অর্থাৎ কি তৎপুরুষ সমাসে ওখানেই পড়েছি যে বিভক্তি চিহ্ন লোপ পাবে, তৎপুরুষের ক্ষেত্রে বিভক্তি চিহ্ন। ঠিক আছে? তাই গুলিয়ে যাতে না যায় সেই জন্য। আচ্ছা, মামার বাড়ি কি হবে ব্যাস বাক্য বলো তো? বলেই দিলাম, সরি। মামার বাড়ি কি হবে বলো? কি সমাস? সম্বন্ধ তৎপুরুষ। আচ্ছা, কেন হবে বলো? র এর সম্বন্ধ র বোঝায়। বিভক্তি আছে, আচ্ছা, র বা এর বিভক্তি আছে। চা বাগান কি হবে? চায়ের বাগান। কোন সমাস? সম্বন্ধ তৎপুরুষ। কেন? এর বিভক্তি আছে। আচ্ছা, এর বিভক্তি আছে। তারপরে বলো, ঘর জামাই কি হবে? ঘরের জামাই। র ঠিক করে বলো। ঘরে অবস্থানকারী জামাই, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা। আচ্ছা, অবস্থানকারী না বলে তুমি যদি একটু সুন্দরভাবে বলো ঘর আশ্রিত জামাই, বা ঘরে থাকে যে ঘর আশ্রিত জামাই। তাহলে কি জামাই তো আর কখনো ঘর জামাই কখন বলে? যখন সে শ্বশুর বাড়ি থাকে, অর্থাৎ সে আশ্রিত। তাহলে কি ঘর আশ্রিত জামাই, এই আশ্রিত একটা শব্দ যখন উঠে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কেন আমি কর্মধারায় বললাম? কারণ কিন্তু এখানে কোনো বিভক্তি লোপ পাচ্ছে না। ঠিক আছে? সেই জন্য এটা কর্মধারায়। তৎপুরুষ আর কর্মধারার পার্থক্য তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু পাশাপাশি দুটো এক্সাম্পল রেখেছি। নাচ জামাই কি হবে? নাচ জামাই কি হবে বলো, ব্যাস বাক্য বলো। যে নাতি সেই জামাই। এই এটা কখনো হয়? যে নাতি সেই জামাই কখনো হয় বলো? নাচ জামাই কাকে বলবো? একটু ভেবে বলো। নাতির জামাই।
নাতির জামাইকে নাত জামাই বলে? নাতির নাতনির জামাই। আমি যদি বলি নাত সম্পর্কিত জামাই, হ্যাঁ, একটা সম্পর্ক বোঝাচ্ছে। নাত জামাই কি এখানে একটা সম্পর্ক আসছে। নাত সম্পর্কিত জামাই মানে নাতি যে রয়েছে, নাতনি যে রয়েছে, সে আমার নাতনি হয়, আমার সম্পর্কে নাতনি হয়, তার বর হচ্ছে আমার জামাই। তাহলে নাত সম্পর্কিত জামাই, সম্পর্কিত এই যে পদ একটা শব্দ এসেছে, এইটা উঠে যাবে, হয়ে যাবে নাত জামাই, অর্থাৎ মধ্য পদলোপী কর্মধারায় সমাস। দর্শন শাস্ত্র কি হবে? দর্শনটা কি বলো? দর্শন সম্পর্কিত দর্শন শাস্ত্র। বিষয়ক শাস্ত্র। হ্যাঁ, দর্শন বিষয়ক শাস্ত্র, দর্শন সম্পর্কিত নয়। দর্শন একটা বিষয়, বাংলা একটা বিষয়, ইংরেজি একটা বিষয়, সেই জন্য কি দর্শন একটা বিষয়, দর্শন বিষয়ক শাস্ত্র। বিষয়কটা উঠে যাবে, হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে চা বাগান কি চায়ের বাগান, এর একটা বিভক্তি, ওটা হয়ে যাবে তাই তৎপুরুষ। আর দর্শন শাস্ত্র দর্শন সম্পর্কে, দর্শন বিষয়ক শাস্ত্র, বিষয়ক শব্দটা উঠে যাবে, এটা বিভক্তি নয়, তাই এটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাই। এইটা ভালো করে বুঝবে। উপমান, উপমিত, রূপক কর্মধারায় সমাস আছে। আজকে হয়তো সবটা বোঝাতে পারবো না। উপমান উপমিতটা দেখো। এক্সাম্পল দেখো আগে, দাঁড়াও উঠে যাচ্ছে। উপমান, উপমিত, রূপক কর্মধারায় সমাস। এক্সাম্পলটা দেখো, কাজল কালো। আচ্ছা, এখানে বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা বলো? কাজলটা বিশেষ্য, কালোটা বিশেষণ। কেন? কেন বলো? কাজল তো একটা বস্তু, আর তার দোষ মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য হলো সে কালো। হ্যাঁ, তার জন্য সেটা হয়ে গেল বিশেষণ। এবার দেখো পরেরটা আছে শৈল উন্নত। কর্মধারায় সমাসে মনে রাখবে যখন তুলনা বোঝাবে। আগেরগুলো তো পড়লেই সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, এছাড়াও কর্মধারায় সমাস কি করে বুঝবে? যখন তুলনা বোঝাবে তখনও সেটা হয়ে যাবে কর্মধারায় সমাস। কিন্তু সেটা উপমান কর্মধারায় হবে না, উপমিত কর্মধারায় হবে না, রূপক কর্মধারায় হবে, সেটা চিহ্নিত করতে হবে। তাহলে এইবার দেখো বলো, কাজল কালোতে একটা বিশেষ্য পেলে, একটা বিশেষণ পেলে, কাজলকে কি স্পর্শ করা যায় কি যায় না বলো? হ্যাঁ, কাজলকে স্পর্শ করা যায়। কালোটাকে কি স্পর্শ করা যায় কি যায় না? কালোটা দেখা যায়। কালোটা তুমি কিছুর সাথে তুলনা করে বলতে পারবে, যে রাত্রির কালোর মতো, রাত্রি যেমন কালো, অন্ধকার হয়ে গেলে কালো, অমাবস্যার অন্ধকার হয়ে গেলে যেমন কালো লাগে, কিছু দেখা যায় না, বা কাজলটা যেমন কালো, তেমন কি তুমি কোনো কিছুর তুলনা করে বলতে পারবে যে এইটা কালো। এই মতো শব্দ তুলনা আসলে তখন সেটা হয়ে যাবে কর্মধারায়। এইবার তোমাকে দেখতে হবে সেটা উপমান না উপমিত। কিন্তু প্রশ্ন কি করে চিহ্নিত করবে? সহজ যে উপায়গুলো আছে দেখো, কাজলকে স্পর্শ করা যায় কিন্তু কালোটাকে কিন্তু স্পর্শ করা যাচ্ছে না। শৈল, আমি যেটা পরের এক্সাম্পল দিয়েছি, শৈলের মতো উন্নত। শৈল মানে কি? শৈল মানে কি বলো? শৈল মানে পাহাড়। পাহাড় পর্বত। আচ্ছা, পাহাড় পর্বত। তুমি পাহাড়টাকে কি স্পর্শ করতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু উন্নতকে কি স্পর্শ করতে পারবে? না, ওটা পারবে না। বোঝা তুমি যাবে। একটা তুলনা বোঝানোর জন্য তুমি উন্নত শব্দটাকে যোগ করেছো। ঠিক আছে, তাহলে এটা একটা গেল, মনে রাখবে জিনিসগুলো পয়েন্ট করো কি কিভাবে বুঝতে পারবে। একটা বিশেষ্য আসছে, একটা বিশেষণ আসছে, কিন্তু এক্ষেত্রে ব্যাসবাক্যের ক্ষেত্রে কি আমি কোনো কিছু স্পর্শ করতে পারছি একটাকে, কিন্তু আরেকটা জিনিসকে স্পর্শ করতে পারছি না। ঠিক আছে, আরেকটা যদি আমি তোমাকে এক্সাম্পল দেই, দেখো নেক্সট চলে ম্যাম, হ্যাঁ বলো। এটা কি লিখবো?
তো না না, সব আমি ডিটেলসে দিয়ে দিয়েছি তোমাদের আচ্ছা। বোঝার সুবিধার্থে। আমি পিডিএফ এর মধ্যে সব ডিটেলসে দিয়ে দিয়েছি। নেক্সট আসছি, আমি তোমাদের সামনে আগে আনিনি বোঝানোর জন্য, দেখো পরেই আছে। তোমাদের নিজেরা যখন পড়বে কোনো অসুবিধা যাতে না হয়, তাই আমি নিজের মতো করে ভাষা দিয়েই তোমাদের লিখে দিয়েছি। দেখো, সিঁদুর রাঙা, সিঁদুরটা কি বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য। বিশেষ্য। আচ্ছা, রাঙা মানে কি? রাঙা বিশেষ লাল। আচ্ছা, তাহলে লাল। সিঁদুরটা কেমন? যে রাঙা, লালের মতো একটা তুলনা বোঝাচ্ছে। জ্যোৎস্না স্নিগ্ধ, জ্যোৎস্নার মতো স্নিগ্ধ। আচ্ছা, সিঁদুরটাকে তুমি স্পর্শ করতে পারবে, রাঙাটাকে কি স্পর্শ করতে পারবে? পারবে না। লালটা তো তুমি তুলনা, একটা রংকে বোঝাচ্ছ, মানে তুলনা আনছো। আচ্ছা, এবার তুমি বলো যে সিঁদুর রাঙা, এটা কি কখনো সম্ভব কি সম্ভব নয়? সিঁদুরটা কি রাঙা লাল হয় কি হয় না? সম্ভব কি সম্ভব নয় বলো? সম্ভব। সম্ভব। কাজল কালো, এটা যদি বলি কাজলটা কেমন হয়? কালোই হয়। এটা সম্ভব কি অসম্ভব? প্রশ্ন করছি, বলো। সম্ভব হয়। সম্ভব। 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 তাহলে দেখো, বলবে যখন যেটা সম্ভব, দৃশ্যমান এবং একটা জিনিস স্পর্শ করতে পারছি, তখনই সেটা হয়ে যাবে উপমান কর্মধারায় সমাস। আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, পিডিএফ এর মধ্যেই যখন পড়বে দেখো লিখে দিয়েছি। ধরো, সিঁদুরের মতো রাঙা, সিঁদুর রাঙা, এটি সম্ভব না অসম্ভব? সিঁদুর তো লাল হয় জানোই, তাহলে এটা সম্ভব। শৈলের মতো উন্নত, শৈল উন্নত, শৈল অর্থাৎ কি? পাহাড় বা পর্বত। তাহলে কোনো কিছু উন্নত অর্থাৎ পর্বতের ন্যায় তুমি তুলনা করছো, এটি কি সম্ভব কি অসম্ভব? সম্ভব। সুতরাং যেটা সম্ভব, যেটা দৃশ্যমান, সেটাই হয়ে যাবে উপমান কর্মধারায় সমাস। এবার তোমাদের অন্য আর একটা এক্সাম্পলে চলে যাব, তাহলে পার্থক্যটা বুঝতে পারবে এবং নিজেরাই চিহ্নিত করতে পারবে কোনটা উপমান কোনটা উপমিত। দেখো, যদি বলি পুরুষ সিংহ, লাস্টে কি আসছে বলো? তুলনা। ন্যায়। এক মিনিট, বেশি উপরে। আচ্ছা, পুরুষ সিংহ, কি বলবো? পুরুষ সিংহের ন্যায়। ন্যায়, এই যে তুলনা, তুল্য শব্দটা কি হচ্ছে? লাস্টে আসছে। আর উপমান কর্মধারার ক্ষেত্রে মত শব্দটা কোথায় এসেছিল? লাস্টে না মাঝখানে? মাঝখানে। তাহলে দেখো, পুরুষ সিংহের ন্যায় যখন আমি বলছি, তখন সেটা ন্যায় যে তুলনা বোঝাচ্ছে, এটা চলে যাচ্ছে লাস্টে। আচ্ছা, এখানে বলো, পুরুষটাকে কি তুমি, কোনো পুরুষ কোনো ব্যক্তিকে স্পর্শ করা যায় কি যায় না? করা যায়। স্পর্শ করা যায়। সিংহ, পুরুষ, সিংহটাকে, পশুটাকে তুমি স্পর্শ করতে পারবে, স্পর্শ করা যায় কি যায় না? ওই ভয়ের স্পর্শ করতে পারবো না সেটা বাদ দাও, স্পর্শ করার যোগ্য, স্পর্শ করা যায় তো? তাহলে দেখো কি করে পার্থক্য বুঝবে। তাই বলে কিন্তু সব ব্যাস বাক্যর ক্ষেত্রেই তাই হবে না। পুরুষ সিংহ মানে দুটোই যে বিশেষ্য বোঝাচ্ছে, পুরুষ একটা বিশেষ্য, সিংহ একটা বিশেষ্য বোঝাচ্ছে। তাহলে কি, দুটোই যখন স্পর্শ করা যাচ্ছে এবং দুটোই যখন বিশেষ্য হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে উপমিত কর্মধারায় সমাস। এইবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বলবে ম্যাম, উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেছিলাম, সম্ভব কি অসম্ভব। এইবার দেখো, পুরুষ সিংহ যদি আমি বলি, তাহলে পুরুষ যে ব্যক্তিটা, সে কি কখনো সিংহ হয়ে যাবে? হওয়া সম্ভব? সে কি পশু হয়ে যাবে কখনো? সিংহ হয়ে যাবে? হবে না। তাহলে এটা একেবারেই অসম্ভব। আচ্ছা, কথামৃত যদি বলি, কথা অমৃতের তুল্য, তোমার কথাটা কি কখনো অমৃত মানে কি মধু, কথাটা কি কখনো মধু হয়ে যাবে? তুমি মধুটাকে হাতে নিতে পারবে? মধু হবে কি সম্ভব কখনো? কখনো সম্ভব নয়। যদি আমি বলি মুখচন্দ্র, এটার ব্যাসবাক্য কি? মুখচন্দ্রের ন্যায়। অর্থাৎ কি? মুখচন্দ্রের ন্যায় মানে চন্দ্র মানে কি? চন্দ্র মানে চাঁদ। চাঁদটা কেমন না, মুখটা কেমন না তার? চন্দ্রের মতো, চাঁদের মতো। তাহলে তুমি বলো, তার মুখটা কি কখনো চাঁদ হয়ে যাবে? আমি তো তাকে তুলনা করছি, চাঁদের মতো করে তুলনা করছি, তার মুখটা কি কখনো চাঁদ হয়ে যাবে? সম্ভব সেটা কখনো? না ম্যাম।
কখনোই সম্ভব নয়। তাহলে মনে রাখবে উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে কি, যেটা সম্ভব নয়, যেটাকে দুটোকে যেটা সম্ভব নয় এবং বিশেষ্য বোঝাচ্ছে, মুখও একটা বিশেষ্য বোঝাচ্ছে, চন্দ্র একটা বিশেষ্য নাম বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় সমাস। পার্থক্য বুঝতে পারলে উপমান আর উপমিত কর্মধারায় সমাসের মধ্যে? দেখো আমি লিখে দিয়েছি, পুরুষ স্পর্শ করা যায় কি যায় না? যায়। সিংহকে স্পর্শ করা যায় কি যায় না? যায়। অর্থাৎ দুটোকেই যখন স্পর্শ করতে পারছি এবং দুটো পদই যখন বিশেষ্য হচ্ছে, তখনই সেটা হয়ে যাবে উপমিত কর্মধারায় সমাস। তাহলে পার্থক্য দেখো, বুঝতে পারছো কিনা? যদি শৈলের মতো উন্নত বলি আর যদি বলি মুখ চন্দ্রের ন্যায়, কি কি পার্থক্য পাচ্ছ বলো দুটো সমাসের মধ্যে, ব্যাস বাক্যের মধ্যে? একটা ক্ষেত্রে সম্ভব জিনিস, মানে তুলনাটা সম্ভব, মানে পর্বত সবসময় উন্নতই হয়, জিনিসটা সম্ভব। কিন্তু যখনই আমি মুখ চন্দ্রের ন্যায় বলছি, মুখ কখনো চন্দ্রের ন্যায় হবে না, আর পুরুষ কখনো সিংহের ন্যায় হয়ে যেতে পারে না। তো সেই ক্ষেত্রে করি বা না করি, মানে জিনিসটা অসম্ভব হবে, মানে তুলনাটা অসম্ভব হবে, তখন সেটা উপমিত হয়ে যাবে। হ্যাঁ, তখন সেটা হবে উপমিত। আর আরেকটা দেখো, যখন আমি বলছি শৈলের মতো উন্নত, তখন কিন্তু একটা বিশেষ্য একটা বিশেষণ হচ্ছে, কিন্তু যখন বলছি মুখচন্দ্রের ন্যায়, তখন কিন্তু দুটোই বিশেষ্য হচ্ছে। পুরুষ সিংহের ন্যায়, পুরুষও একটা বিশেষ্য, সিংহও একটা বিশেষ্য হচ্ছে। ঠিক আছে? তোমাকে ধরো দিচ্ছে পুরুষ সিংহ একটা সমস্ত পদ দিল, আর কাজল কালো একটা ব্যাস বাক্য সমস্ত পদ দিল, বললো দুটি কোন সমাস চিহ্নিত করো। তুমি তাহলে কি কি দেখে বুঝবে? দেখবে দুটো বিশেষ্য আছে নাকি একটা বিশেষ্য একটা বিশেষণ আছে, প্রথমেই সেটা দেখবে। কাজল কালোটায় কি, একটা বিশেষ্য আছে একটা বিশেষণ আছে, কাজলটা হচ্ছে বিশেষ্য, কালোটা হচ্ছে বিশেষণ, তাহলেই সেটা হয়ে গেল উপমান কর্মধারায় সমাস। আর যখন দেখবে পুরুষ সিংহ, তখন কি দেখবে, প্রথমেই দুটোই বিশেষ্য, পুরুষও বিশেষ্য সিংহও বিশেষ্য, তাহলে কি দুটোই আমি স্পর্শ করতে পারছি, কিন্তু এটা অসম্ভব, পুরুষ কখনো সিংহের মতো হয়ে যাবে না, তখনই সেটা হয়ে যাবে উপমিত কর্মধারায় সমাস। এইভাবে তোমাদের পার্থক্যটা বুঝতে হবে। শেষে ন্যায় বা তুল্য এরকম ধরনের যেগুলো শেষে বসবে, সেটা হয়ে যাবে উপমিত, তাই তো? ন্যায় বা মত যেটা মাঝে বসবে, সেটা হয়ে যাবে উপমান কর্মধারায় সমাস, আর ন্যায় শব্দটা যখন শেষে চলে যাবে, তখন সেটা হয়ে যাবে উপমিত কর্মধারায় সমাস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর কারোর কোনো অসুবিধা বলো উপমান উপমিত কর্মধারায় সমাসে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি তাহলে এক্সাম্পল দিচ্ছি, তোমরা বলবে তো এটা উপমান না উপমিত কর্মধারায়, বলবে। বলো, ফুটি ফাটা। ফুটি ফাটা হচ্ছে মাঠ, বলো কি হবে ব্যাস বাক্য? ম্যাম আরেকবার বলুন, শুনতে পারলাম। ফুটি ফাটা, ফুটি ফাটা হচ্ছে মাঠ, এটার ব্যাস বাক্য কি হবে বলো? ফুটি ফাটার ন্যায়। এটা উপমান। ফুটির মতো ফাটা, ফুটির মতো, ফুটির সাথে তুলনা করা হচ্ছে, ফুটির মতো ফাটা, মাঝে মতো এসছে, তাহলে কি সমাস হবে বলো? এটা উপমান হবে না? উপমান হবে। ভেরি গুড। আচ্ছা, উপমান, উপমান কর্মধারা। আচ্ছা বলো, তারপরে আরেকটা বলো, দাঁড়াও, শশব ব্যস্ত কি হবে? শশকের ন্যায় ব্যস্ত, উপমান। কেন উপমান হবে বলো? মতটা মাঝখানে আছে আর শশকটা বিশেষ্য আর ব্যস্তটা বিশেষণ। ভেরি গুড, তাহলে বুঝতে পারলে উপমান কর্মধারায়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল বলো, চরণ পদ্ম। এটা হচ্ছে উপমিত। পদ্মের ন্যায় চরণ। আচ্ছা, ব্যাস বাক্য কি হবে বলো?
চরণ চরণ পদ্মের ন্যায়। চরণ পদ্মের ন্যায়, ভেরি গুড। হ্যাঁ, চরণ পদ্মের ন্যায় উপমিত। কেন উপমিত হলো কি দেখে বুঝবে? চরণটাও বিশিষ্ট আর পদ্মটাও বিশিষ্ট। কথাটাও শিখে বিশেষ্য। গেল। আর লাস্টে কি চরণটাও ন্যায় বিশেষ্য, চলে এসছে, পদ্মটাও ন্যায় লাস্টে আসলে সেটা হয়ে যাবে কি উপমিত। ঠিক আছে, এই যে কর্মধারায় সমাসের মধ্যে উপমান উপমিত কর্মধারায় সমাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা ভালো করে বুঝতে হবে। আমি বলছি তোমাদের, আজকে তো আমি বলে দিলাম, তোমরা আমি যেটা মুখে বললাম যেভাবে তোমরা বুঝতে পারবে, পিডিএফ এ আমি আমার নিজের মতো ভাষা দিয়েই সেইভাবে যাতে বুঝতে পারো লিখে দিয়েছি। তোমরা পিডিএফটা ভালোভাবে পড়ো, দেখো পিডিএফটা ভালোভাবে পড়ে আরো কয়েকটা এক্সাম্পল নিজেরা চেষ্টা করো ব্যাসবাক্য করার, বুঝতে পারো কিনা দেখো। যার যেখানে অসুবিধা হবে পরের দিন আমাকে বলবে যে ম্যাম আমি উপমানে এটা বুঝতে পারছি না বা উপমিততে এটা বুঝতে পারছি না। ঠিক আছে, তোমার বোঝানোর জন্য কিন্তু আমি যেভাবে বুঝিয়েছি সেই কথাগুলি আমি পিডিএফ এর মধ্যে লিখে দিয়েছি। আচ্ছা, আর একটা এক্সাম্পল বলো। পদ্মবেদী কি হবে? এটা উপমিত। আচ্ছা, কি দেখে উপমিত বললে? কি ব্যাসবাক্য কি হবে বলো? পদ্ম বেদির ন্যায়। পদ্ম বেদির ন্যায় নাকি উল্টো? বেদি পদ্মের ন্যায়। বেদি পদ্মের ন্যায়, ভেরি গুড। ন্যায় এসছে লাস্টে, পদ্ম একটা বিশেষ্য, বেদিও একটা বিশেষ্য, অর্থাৎ হয়ে যাবে উপমিত কর্মধারায় সমাস। ম্যাম এখানে যদি পদ্ম নির্মিত বেদি বলি তাহলে তো মধ্যপদলোপী কর্মধারায় হবে। হ্যাঁ, তাহলে আবার মধ্যপদলোপী হয়ে যাবে। তোমার ব্যাসবাক্যের উপর ডিপেন্ড করেই কিন্তু সেটা তুমি সমাস চিহ্নিত করবে। তুমি যেভাবে ব্যাসবাক্য করবে অবশ্যই অর্থযুক্ত হতে হবে, তুমি যা খুশি ব্যাসবাক্য করলে কিন্তু হবে না, তোমার ব্যাসবাক্যের উপর ডিপেন্ড করে কিন্তু সমাসটা করতে হবে। যেমন বলেছি না, একই সমস্ত পদের একই সমাসের অনেক রকম ব্যাসবাক্য হয়, সেটা কিন্তু বুঝে করতে হবে। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এইটুকু থাক। আর আরেকটা জিনিস রয়েছে রূপক কর্মধারায় সমাস, ছোট্ট করে সেটা পরের দিন বলে দেবো। আর অব্যয়ীভাব সমাস, এই দুটো বলে দেবো। প্লাস তোমাদের সমাস নিয়ে আর যার যেখানে প্রবলেম রয়েছে পরের দিন সেটা সলভ করে দেবো। ফিফথ এর পরের দিন, তার পরের দিন ফিফথ যে ক্লাস হবে সেটাই কিন্তু তোমাদের সমাসের উপর একটা পরীক্ষা হবে। ঠিক আছে, তার আগে ভালো মতো সমাজটা তোমরা দেখো, প্লাস আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, পরের দিন ক্লাসে তোমাদের সবটা মিলিয়ে দেবো, মিলিয়ে নেবে, তাহলে তোমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, আর কারোর কোনো অসুবিধা? হ্যাঁ ম্যাম, বলছি সমাসের উপরে কোনো মানে দেবেন না, ওই শর্ট কোশ্চিন বলতে ওই মাল্টিপল চয়েস কোশ্চিন? হ্যাঁ, মাল্টিপল চয়েস টাইপেরই কোশ্চেন তোমাদের দেব সমাসের। কোন সমাস, ধরো তোমাদের এই যে এক্সাম্পল সমস্ত পদ দিয়ে দিয়ে দিল পুরুষ সিংহ, এটি কোন সমাস চিহ্নিত করো। তৎপুরুষ দ্বিগু এরকমও দিতে পারে। কর্মধারায় সমাসের মধ্যে সব ভাগগুলো দিয়ে দিল, ধরো পুরুষ সিংহ দিয়ে দিল, সেখানে বললো মধ্যপদলোপী কর্মধারায় নাকি উপমিত কর্মধারায় না উপমান কর্মধারায় রূপক কর্মধারায় তোমাকে চিহ্নিত করো কোনটা। আবার এরকমও দিতে পারে দ্বিগু কর্মধারায় দ্বন্দ্ব কোন সমাস হবে, সেক্ষেত্রে যদি পার্টিকুলার চিহ্নিত না করে দেয়, বলে দেয় যে কোন কর্মধারায়, শুধু সেখানে যদি শুধু কর্মধারায় থাকে তুমি তাহলে সেখানে কর্মধারায় টিক দিয়ে দেবে। আর যদি কর্মধারার মধ্যে সব ভাগগুলো দিয়ে দেয় তাহলে যে ভাগটার মধ্যে পড়বে সেটাই টিক দিতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আজকে তোমাদের যেটুকু পড়ালাম কারোর কোনো অসুবিধা কোথাও বলো, তাহলে আমি আবার বলে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা পিডিএফটা দেখো, আমি নেক্সট দিন আবার তোমাদের জিজ্ঞাসা করব, আর যার যেখানে অসুবিধা হবে নোট করে রাখবে, আমাকে পরের দিন বলবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাক। ঠিক আছে ম্যাম। ওকে।